আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবি এর এমবি এর 38 ইনটেকের যে ভর্তি পরীক্ষা ছিল সেই ভর্তি পরীক্ষার ম্যাথ অংশের সলিউশন আমরা করব আজকে। তো চলেন তাহলে কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি। আচ্ছা, প্রথম প্রবলেমটা দেখেন, এখানে বলতেছে যে হুইচ অফ দ্য ফলোইং ক্যান নট বি এক্সপ্রেসড অ্যাজ দ্য সাম অফ দ্য স্কোয়ার অফ টু ইন্টিজার্স। হ্যাঁ, নিচের যে অপশনগুলো দেয়া আছে এইটার মধ্যে কোনটাকে দুইটা ইন্টিজারের আহ বর্গের সাম রূপে প্রকাশ করা যাবে না। হ্যাঁ, আমি একটু যদি ভেঙে লিখি এটা, যেমন ধরেন দুইটা ইন্টিজারের মধ্যে একটা যদি এক্স হয় আর একটা যদি ওয়াই হয়, এবং এই দুইটাকে যদি আমরা বর্গ করি, হ্যাঁ, স্কোয়ার অফ দ্য টু ইন্টিজার্স, ফাইন। তারপরে এটাকে সাম করতে হবে এবং এটাকে আমরা যদি যোগ করি এই দুইটাকে যোগ করলে যে সংখ্যাটা পাওয়া যাবে এই সংখ্যাটা হবে না কোনটা, এই অপশনগুলোর মধ্যে, এই পাঁচটা অপশনের মধ্যে কোনটা এরকম হবে না। হবে বলে নাই, হবে না কোনটা, ক্যান নট বি এক্সপ্রেসড, হ্যাঁ, কোনটা লেখা যাবে না এইভাবে। আচ্ছা, তাহলে চলেন আমরা একটা একটা করে অপশন ধরি আর দেখি কোনোটা এলিমিনেট করা যায় কিনা। প্রথমে দেখেন এখানে 13 আছে, তাহলে আমরা 13 লিখলাম। দেখেন 13 কে কিন্তু লেখা যায় হচ্ছে 3 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, রাইট? আপনার 3 টাইমস 3, 9, 2 টাইমস 2 হবে 4, 9 + 4 = 13। সো এটা কিন্তু হচ্ছে, লেখা যাচ্ছে না এমন না, লেখা যাচ্ছে। তারপরে দেখেন, তার মানে এটা আনসার হবে না, রাইট? 17 দেখেন, আপনি 17কে কিভাবে লিখতে পারেন? দেখেন 4 স্কোয়ার্ড + 1 স্কোয়ার্ড এভাবে কিন্তু লেখা যায়, তাই না? 4 টাইমস 4 বা 4 স্কোয়ার = 16 + 1 হচ্ছে আমার 17। তার মানে এইটাও হবে না। হ্যাঁ, এটা লেখা যাচ্ছে। আচ্ছা, এবার দেখেন 21 এর ক্ষেত্রে কি লেখা যায়? 21 আপনার 4 স্কোয়ার, 4 স্কোয়ার + 2 স্কোয়ার লেখা যায়। আচ্ছা, তাহলে 16 হবে আর হচ্ছে 4 হবে, তাহলে আমার হচ্ছে 21 কিন্তু হচ্ছে না। হ্যাঁ, এখানে যদি আবার 1 স্কোয়ার দিয়ে দিতাম তাহলে +1 হইলে আমার এটা কিন্তু 21 হইতো। সো এটা কি দেয়া যাবে? বলছে সাম অফ দ্য স্কোয়ার অফ টু ইন্টিজার্স, নট থ্রি ইন্টিজার্স, রাইট? সো দুইটা ইন্টিজারে এটা কিন্তু লেখা যাচ্ছে না। ঠিক আছে। সো আচ্ছা, আমরা যদি 3 স্কোয়ার দিয়ে ট্রাই করি, 3 দিয়ে ট্রাই করি, তাহলে 3 স্কোয়ার প্লাস আচ্ছা 21, তাহলে এখানে আছে 3 স্কোয়ার হয়ে যাবে আবার 9, তার মানে 21 - 9, 12, রাইট? আচ্ছা, তাহলে এইখানে এমন একটা সংখ্যা দিতে হবে যেটার বর্গ হচ্ছে 12। 12 তো ওইরকম সংখ্যা না, ঠিক আছে? 16কে এরকম লেখা যায়, 4 স্কোয়ার = 16, ঠিক আছে? তো 12 এরকম সংখ্যা না যেটাকে একটা সংখ্যার বর্গে প্রকাশ করা যায়, 12 এরকম সংখ্যা না। সো এটা হচ্ছে না মনে হয়। আচ্ছা, আমরা বাকি অপশন গুলা দেখি। এটা থাকলো আমাদের হাতে। 29 কে কি লেখা যায়? 29, 29 কে লেখা যায়। দেখেন আপনি 5 স্কোয়ার আর 2 স্কোয়ার লেখা যায় কিন্তু, 25 + 4 = 29। আচ্ছা, 34 কে কি লেখা যায়? 5 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, 25 + 9 = আম, আপনার হবে হচ্ছে 34। ঠিক আছে, তার মানে এইটাকেও লেখা যাচ্ছে। হ্যাঁ, তার মানে এটাও আমার আনসার না, এটাও আমার আনসার না। যেহেতু লেখা যাচ্ছে সেহেতু সেগুলো আমাদের আনসার না। তার মানে এখানে কারেক্ট আনসার হবে অপশন সি, যেটাকে দুইটা ইন্টিজারের বর্গের যোগফল হিসেবে প্রকাশ করা যাচ্ছে না বা যাবে না বা যায় না। ঠিক আছে, সো কারেক্ট আনসার ইজ সি। আচ্ছা, এবার 2 নাম্বার প্রবলেমটা দেখেন, এখানে বলতেছে যে এ বি ইজ ইকুয়াল টু বি এক্স।
ঠিক আছে, একটা এখানে একটা ফিগার দেয়া আছে, যেটার মধ্যে বলতেছে এবি যে বাহুটা আছে, এবি বাহু, এটা হচ্ছে বিএক্স বাহু সমান। তার মানে এই দুইটা বাহু হচ্ছে সমান। দেখে অসমান মনে হইতে পারে, কিন্তু এরা বলতেছে সমান, কারণ ফিগার গুলা কারেক্ট স্কেলে কিন্তু এইখানে ড্র করা নাই। এটা কিন্তু দেখেন শুরুতেই বলে দিচ্ছে যে হ্যাঁ, যে ফিগার্স আর নট ড্রন টু স্কেল, রাইট? সো আপনি যেটা দেখতেছেন সেটা সঠিক নাও হইতে পারে। সো এখানে এবি ইজ ইকুয়াল টু বিএক্স, এক্স সি ইজ ইকুয়াল টু সিডি। আম এক্স সি এই বাহুটা, আর হচ্ছে আপনার এই বাহুটা সিডি যে বাহুটা, এই দুইটা বাহু আবার সমান। হ্যাঁ, এটা আমি একটু ভিন্ন কালি দিয়ে দাগাই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আম, সবুজ দিলাম। আচ্ছা, এখানে এই বাহুটা আর এই বাহুটা হচ্ছে সমান, ঠিক আছে। ইন হোয়াট ইজ এস, আচ্ছা এস যেটা আছে, এই এই যে কোনটা আছে এখানে, এই এস টা ইন টার্মস অফ পি এন আর, পি আর আর এর সাপেক্ষে এইটা কত, এস এর এস যে কোনটা আছে এটা কত, কত ডিগ্রি, বা এটার পরিমাপটা কি হইতে পারে। আচ্ছা দেখেন এইখানে এইটা দেয়া আছে আর, হ্যাঁ, এটা আর দেয়া আছে। আর এই দুইটা বাহু যেহেতু সমান, তার মানে কিন্তু এইটাও আর হবে, ঠিক আছে, এইটাও আর হবে। আর সিমিলারলি দেখেন এই বাহু আর এই বাহু যেহেতু সমান, এবং এই বাহু যেহেতু পি দেয়া আছে, সো এই বাহু হবে পি। বুঝতে পারছেন? এই দুইটা সমান হবে। আচ্ছা এখন দেখেন, আমরা একটা রুল জানি জিওমেট্রিতে, যে বহিস্থ কোণ সবসময়, এই ত্রিভুজের বহিস্থ কোণ হচ্ছে এইটা, বহিস্থ কোণ অপর দুইটা যে বিপরীত কোণ আছে, এই দুইটা বিপরীত কোণের সমষ্টি সমান। ঠিক আছে, অপর দুইটা বিপরীত কোণ হইতেছে এখানে পি আর পি। তার মানে এই কোণটা হবে টোয়াইস পি। ঠিক আছে। আর এইখানেও দেখেন, এইখানে যে এই বহিস্থ কোণটা আছে এক্স সি ডি বা এক্স ডি সি ত্রিভুজের, এই বহিস্থ কোণটা হবে অপর দুইটা বিপরীত কোণের সমষ্টি সমান। তার মানে আর প্লাস আর ইজ ইকুয়াল টু টোয়াইস আর, হুইচ ইজ এক্স সি বি। ঠিক আছে, তাহলে আমরা পেয়ে গেছি আমাদের কোণ তিনটার পরিমাপে আমাদের কাছে আছে। এখন চলেন তাহলে আমরা আরেকটা সূত্র জানি, যে তিন কোণের সমষ্টি দুই সমকোণ। একটা ত্রিভুজের তিন কোণের সমষ্টি, একটা ত্রিভুজ যদি থাকে, যে কোনো ত্রিভুজ, এটার তিন কোণের সমষ্টি হচ্ছে দুই সমকোণ, মানে 180 ডিগ্রি। তাহলে চলেন আমরা লিখি এস প্লাস টোয়াইস পি প্লাস টোয়াইস আর ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। ঠিক আছে, তাহলে আমাদেরকে বের করতে হবে এস টা কত। হ্যাঁ, তাহলে এস ইজ ইকুয়াল টু 180 মাইনাস, এইটা এই দুইটা ওই পাশে চলে গেলে হয়ে যাবে টোয়াইস পি মাইনাস টোয়াইস আর। আচ্ছা, তাহলে 180 ডিগ্রি মাইনাস দুই কমন নিতে পারি আমরা, তাহলে হয়ে যাবে পি প্লাস আর। হ্যাঁ, এইটাই হচ্ছে আমাদের এস এর মান। ঠিক আছে, তাহলে কারেক্ট আনসার এইখানে অপশন এ। আচ্ছা, এবার 3 নম্বর প্রবলেমটা দেখেন, এইখানে বলতেছে যে ইফ এন ইজ অ্যান ইন্টিজার, হ্যাঁ, ডিভিজিবল বাই 6 বাট নট বাই 4, হ্যাঁ, হুইচ অফ দ্য ফলোইং ক্যান নট বি অ্যান ইন্টিজার। যে এন একটা ইন্টিজার বলতেছে যেটা 6 দ্বারা ভাগ যায় কিন্তু 4 দ্বারা যায় না। ঠিক আছে, এইখানে একটু পজ দেন। আপনি আগে এমন কিছু ইন্টিজার লিখেন যেগুলো 6 দ্বারা ভাগ যায়। হ্যাঁ, আচ্ছা, 6 দ্বারা ভাগ যায় এরকম ইন্টিজার আমাদের হাতে প্রথমেই থাকবে 6। 6 একে 6, 6 দ্বারা ভাগ যাচ্ছে, 6 দুগুণে 12, 3 6 18, 4 6 24, 5 6 30, 6 6 36, 6 7 হচ্ছে 42, 6 8 হচ্ছে 48, 6 9 54। আচ্ছা, আমি আর লিখলাম না, এরকম কিন্তু যাইতেই থাকবে। এগুলা হচ্ছে 6 দ্বারা ভাগ যাচ্ছে, আমার এতটুকু কথার রিপ্রেজেন্টেশন হচ্ছে আমার এইটা। বাট নট বাই 4, কিন্তু 4 দ্বারা ভাগ দেওয়া যাবে না। এন ইন্টিজারটা এমন, ঠিক আছে, আমি একটু লিখি, এন ইন্টিজারটা এমন যে 6 দ্বারা ভাগ যাবে কিন্তু 4 দ্বারা যাবে না। তাহলে দেখেন 12 কিন্তু 6 কিন্তু 4 দ্বারা ভাগ যায় না। ঠিক আছে, 6 হচ্ছে আমার এন ইন্টিজার হইতে পারে, ইন্টিজার এন হইতে পারে, কিন্তু 12 কি পারবে? 12 কিন্তু পারবে না, 6 দ্বারা যাচ্ছে কিন্তু
চার দ্বারা যাবে না, সো আমার এখানে 12 কিন্তু থাকতে পারবে না। হ্যাঁ, আচ্ছা তাহলে 12 এখানে এলিমিনেট করে দিলাম আমরা, 12 হবে না। 18 6 দ্বারা যায়, কিন্তু 4 দ্বারা কি যায়? 4 দ্বারা যায় না, তার মানে এটা হবে। হ্যাঁ, যেটা হবে সেটা এখানে ক্রস হয়ে যাবে, এলিমিনেট হয়ে যাবে। 4 কিন্তু যায়, 4 দ্বারা ভাগ যাচ্ছে, সো 24ও হবে না। 4 আম 30-এ কি 4 যায়? 30-এ কিন্তু 4 যায় না, সো 30 থাকবে। 36-এ 4 যায়, 4 12 36, সো 36 ক্যান্সেল আউট। তারপর হচ্ছে 42-এ 4 হতে যায় না, 48-এ হচ্ছে 4 12 48, সো 48ও ক্যান্সেল আউট। 54-তে 4 হচ্ছে যায় না। হ্যাঁ, 54-কে 4 দ্বারা ভাগ করা যায় না, সো আচ্ছা আপাতত আমার হাতে হচ্ছে অপশন আছে 6 18 30 42 54। ঠিক আছে, এগুলা হচ্ছে ইন্টিজার এন। এখন নিচের কোনটা ইন্টিজার হইতে পারবে না? ফ্র্যাকশন হইতে পারে। হ্যাঁ, অনেকগুলো ফ্র্যাকশন দেয়া আছে এখানে, n/2 n/3 n/6 n/10 n/12, 5টা ফ্র্যাকশন দেয়া আছে, বা আপনার রেশিও দেয়া আছে। ঠিক আছে, যাই বলেন, তো কোনটা হইতে পারবে না, ইন্টিজার হইতে পারবে না, তার মানে ভাগ যাবে না। আচ্ছা তো চলেন অপশন এ আমরা আগে টেস্ট করি। এন এর জায়গায় যদি আমরা 6 দেই, নিচে যদি 2 দেই, হ্যাঁ 2 এখানে আছে, তাহলে হচ্ছে আমার 3 দুগুণে 6 3, তার মানে এটা কিন্তু একটা ইন্টিজার। সো হইতে পারবে না ব্যাপারটা এমন না, এটা হইতে পারবে, সো এটা আমাদের আনসার না। ঠিক আছে, এটা হইতে পারবে। আচ্ছা n/3 দেখেন তো, আমি আবার 6 দিলাম এইখানে, এখানে কিন্তু 18 দেওয়া যাবে, সমস্যা নাই। n/3 দিলে 3 দুগুণে 6 2, এটা একটা ইন্টিজার, সো এইটাও আমাদের আনসার না। n/6, আচ্ছা তাহলে দেখেন 6/6। আচ্ছা এখানে 6/6 যদি আমরা লিখি, তাহলে দেখেন হচ্ছে হচ্ছে 1। আহ হ্যাঁ, এইটাও কিন্তু একটা ইন্টিজার, সো এইটাও আমাদের আনসার না। n/10 আছে দেখেন, তাহলে n এর জায়গায় যদি আমরা 30 দেই, হ্যাঁ 18 দিলে তো হচ্ছে না, 30 যদি দেই, 30/10 ইজ ইকুয়াল টু 3, সো এইটাও একটা ইন্টিজার, সো এইটাও হচ্ছে না। ঠিক আছে, তার মানে কারেক্ট আনসার হবে আমাদের n/12। যেহেতু এগুলা নিশ্চিত ভাবেই হচ্ছে না, এই চারটার একটাও হচ্ছে না, সো কারেক্ট আনসার n/12। দেখেন আপনি 42-কে কি 12 দিয়ে ভাগ দিতে পারবেন? আচ্ছা 6 দিয়ে কি 6/12 কি হবে? 6-কে 12 দিয়ে ভাগ দিলে কি হবে? হাফ হবে এখানে। তো এটা কিন্তু ইন্টিজার না, এটা ফ্র্যাকশন। ঠিক আছে, আর কোনোটা দিয়ে কিন্তু এভাবে যায় না, আপনার 42 দিয়েও পারবেন না, 54 দিয়েও হবে না। সো এইটাই আমাদের কারেক্ট আনসার, যেটা হচ্ছে একটা ইন্টিজার হইতে পারবে না। আচ্ছা এবার 4 নাম্বার প্রবলেমটা দেখেন, এখানে বলতেছে যে হাউ মেনি পজিটিভ ইন্টিজার্স লেস দেন 20 are equal to the sum of positive multiple of 3 and a positive multiple of 4। ঠিক আছে, 3 আর 4-এর দুইটা পজিটিভ মাল্টিপল, এটার যোগফল যেটা 20 থেকে কম, এরকম কয়টা পজিটিভ ইন্টিজার আছে? ঠিক আছে, আচ্ছা এরকম হবে আর কি, ধরেন 3-এর সাথে আমি একটা কিছু গুণ করলাম, হ্যাঁ, প্লাস আমি 4-এর সাথেও একটা কিছু মাল্টিপ্লাই করলাম, যেটা হইতেছে লেস দেন হবে 20। এরকম এই জায়গাগুলাতে কয়টা এরকম আপনার ইন্টিজার, পজিটিভ ইন্টিজার হইতে পারে? ঠিক আছে, তো এইটাই বলছে আপনাকে এখানে বের করতে। পেয়ার হইতে হবে এরকম, মানে এখানেও হইতে হবে একটা, এখানেও হইতে হবে একটা, এরকম পেয়ার কয়টা হইতে পারে? ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের এখানে জানতে চাইছে। তাহলে দেখেন শুরুতেই আমরা যদি 1 1 দিয়ে নেই, এখানে 1 1, হ্যাঁ 3 টাইমস 1 = 1, 4 টাইমস 1 = 1, যেটা যোগ করলে হবে আপনার 7। 7 কিন্তু 20-এর চেয়ে ছোট। ঠিক আছে, তাহলে চলেন আমরা একটাকে ফিক্সড রাখি, 4 টাইমস 1 কে ফিক্সড রাখি আপাতত, দেখি 3-কে কত বেশি, কত বড় সংখ্যা দিয়ে মাল্টিপ্লাই করা যায় এবং যেটার সাম হবে 20-এর চেয়ে কম। তাহলে দেখেন এখানে 3 × 2 যদি দেই আমরা, তাহলে কি হচ্ছে? হচ্ছে কিন্তু, 3 দুগুণে 6, 4 একে 4, 6 আর 4-এ 10, যেটা 20-এর চেয়ে ছোট। আচ্ছা 3 × 3 যদি দিই আমরা, এটাকে আমরা বাড়াবো, 1 2 3 এরকম যাবো আর কি, দেখি কত দূর পর্যন্ত আমরা যাইতে পারি। 4 × 1 = 20। ঠিক আছে, আচ্ছা 3 × 4 যদি দেই,
নয় হবে এখানে, চার, নয় চার হচ্ছে 13, ঠিক আছে? তাহলে 20-এর চেয়ে ছোট আছে। 3 টাইমস 4 প্লাস 4 টাইমস 1 কত হয়? মনে হচ্ছে হবে 3 4 12, আর চারে হচ্ছে 16। 16 হচ্ছে 20-এর চেয়ে ছোট। তাহলে 3 টাইমস 5 যদি আমরা দেই, প্লাস 4 টাইমস 1 লেস দেন কি 20 হয়? 3 5 15, আম, হচ্ছে, হ্যাঁ, 19 হচ্ছে। 15 19। আচ্ছা, তাহলে আমরা কয়টা পাইলাম? 1 2 3 4 5টা পাইলাম। আচ্ছা, 3 টাইমস 6 কি হবে? 3 টাইমস 6 প্লাস 4 টাইমস 1ই ধরলাম। 318, 22 হয়ে যায় না, এটা হচ্ছে না। সো আমাদেরকে এইখানেই স্টপ করতে হবে, 3 টাইমস 5 পর্যন্তই হচ্ছে স্টপ করতে হবে, ঠিক আছে? এইটা গেল একটা, যেখানে আমি 4 কে কনস্ট্যান্ট রাখছি, এইখানে আমি কনস্ট্যান্ট রাখছি 1 1 1 1। আচ্ছা, এবার দেখেন আমি আরেকটা কাজ করব এখানে। 3 টাইমস 1, এটা ঠিক আছে, প্লাস 4 টাইমস আমি এখানে 2 দিয়ে দিব, ঠিক আছে? তাহলে এটাও কিন্তু 20-এর চেয়ে ছোট। 4 2 8, 3 1 3, 8 9 10 11, 11 হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, এবার দেখেন আমি যদি আম এটাকে ফিক্স রাখি, 3 টাইমস 1 প্লাস 4 টাইমস 3 যদি দেই, তাহলে 3 4 12, 13 14 15, এটাও কিন্তু 20-র চেয়ে কম আছে, হ্যাঁ। আচ্ছা, 3 টাইমস 1 প্লাস 4 টাইমস 4 যদি দেই, তাহলেও কিন্তু হচ্ছে আমার, রাইট? তাহলে কত হচ্ছে এখানে? 4 4 16, 17 18 19, এটাও কিন্তু হবে, ঠিক আছে? আচ্ছা, এইবার দেখেন, 4 4 5 20, 20 হইলে হবে না, ঠিক আছে? তাহলে আমি কয়টা পাইলাম এখানে? 1 2 3 4 5, এখানে 5টা পাইলাম। 6 7 8, এখানে আরো 3টা পাইলাম, ঠিক আছে? এবার দেখেন আমি হচ্ছে দুইটাই সমানভাবে বাড়াবো। এখানে হচ্ছে একটাকে ফিক্স রাখছি, এইখানেও একটাকে ফিক্সড রাখছি। 3-এর সাথে যেটা আছে, 3-এর মাল্টিপল যেটা, সেটাকে আমি ফিক্স রাখছি। এখন দুইটাই বাড়াবো একসাথে, ঠিক আছে? আমি তাহলে 3 টাইমস 2 দিলাম, প্লাস হচ্ছে 4 টাইমস 2 দিলাম, ঠিক আছে? 1 1 তো আছে, এখানে 1 1 আছে, সো 2 দিলাম দুইটা। দেখেন তাহলে কি হয়? তাহলে 3 2 6 হবে, 4 2 8 হবে, আমার হয়ে যাবে 14, যেটা হচ্ছে 20-এর চেয়ে ছোট, ঠিক আছে? আচ্ছা, এবার দেখেন 3 টাইমস আমি যদি 3 দেই প্লাস 4 টাইমস 2 দেই, এটাও কিন্তু হবে 20-এর চেয়ে ছোট হবে। তাহলে 3 3 9, 4 2 8, হ্যাঁ, 17 হবে। তো এটা 20-এর চেয়ে কম হচ্ছে। আচ্ছা, এখানেও কিন্তু আমি দুইটা ফিক্সড রাখছি। দেখেন একটা একটা করে বাড়াইতে হয়, হ্যাঁ। এখানে যদি আমি 4 দেই, 3 4 12, আর 4 2 8, সেক্ষেত্রে কিন্তু 20 হয়ে যাচ্ছে, সেটা আমাদেরকে কিন্তু নেওয়া যাবে না, হ্যাঁ। তাহলে দেখেন এখানে 3 টাইমস 2 রাখি, প্লাস 4 টাইমস যদি 3 দেই, তাহলে 3 4 12, 3 2 6 18, 12, আহ, কি হচ্ছে এখানে? 3 4 12, আর হচ্ছে 3 2 6, 12 আর 6, 18 হচ্ছে, ঠিক আছে? তো 18 20-এর চেয়ে ছোট। আচ্ছা, তাহলে এখানে দেখেন আমি যদি 3 টাইমস 3 দেই, তাহলে কি হবে? 3 টাইমস 3 যদি দেই, 3 টাইমস 3 প্লাস 4 টাইমস 3, তাহলে হচ্ছে 9 প্লাস 12, সেটা কিন্তু 21 হয়ে যাচ্ছে, হ্যাঁ। 21 না, এটা কিন্তু 20-এর চেয়ে আপনার ছোট না। 21 ইজ নট লেস দেন অর ইকুয়াল টু 20, ঠিক আছে? কোনোটাই না, নট লেস দেন 20, সো এটা হচ্ছে না। সো আমাদেরকে এখানেই স্টপ করতে হবে মনে হচ্ছে, হ্যাঁ। তার মানে আর কোনো একটা সংখ্যাও যদি আমরা বাড়াই, আর আর কোনো কম্বিনেশন আমরা পাবো না যেটা আমরা অলরেডি নেই নাই। সো 5 6 7 8 আমাদের হচ্ছে আম কি হবে? 9 10 11, তার মানে 11টা হচ্ছে, ঠিক আছে? তো 11টা পেয়ার এরকম হইতেছে আমাদের, যেটা। আচ্ছা, এইখানে দেখেন আপনি, আপনারা, সো কারেক্ট আনসার হবে আপনার 11, ঠিক আছে? 11টা পেয়ার আমরা যেভাবে এইভাবে নিতে পারি, যেটার হচ্ছে 3 এবং 4-এর মাল্টিপুল, এবং সেটা হচ্ছে 20-এর চেয়ে ছোট। সো কারেক্ট আনসার ইজ 11। আচ্ছা, এবার 5 নম্বর প্রবলেমটা দেখেন। এখানে বলতেছে যে ইফ দ্য সেলস ট্যাক্স অন অ্যাপ্লায়েন্স প্রাইস এট 300
is between 5% and 8%. Then the cost, price plus sales tax of the appliance is, আচ্ছা এই দুইটার মাঝামাঝিতে বলতেছে সেলস ট্যাক্স অন অ্যাপ্লায়েন্স প্রাইস 300 ইজ বিটুইন 5% এন্ড 8%, ঠিক আছে। তো এই দুইটা হচ্ছে 5 আর 8-এর হচ্ছে মাঝামাঝি কোনো একটা সংখ্যা হবে, ঠিক আছে। তাহলে দেখেন আপনি 5% যদি আমরা ধরি আগে, 300 টাকার 5% কত? সেলস প্রাইস, ঠিক আছে। 300 টাকার 5% হবে 5/100, 0 0 ক্যান্সেল আউট, 3 5 15, ঠিক আছে। 15 হচ্ছে, হ্যাঁ, মানে 315 হবে, ঠিক আছে। 315। আচ্ছা, 8%-এর ট্যাক্সটা কত? 8%-এর ট্যাক্স হবে আপনার 8/100, 0 0 ক্যান্সেল আউট, 3 8 হচ্ছে 24, তার মানে 324। তার মানে দেখেন যেহেতু মাঝামাঝি কোনো একটা সংখ্যা, তার মানে 315 এর মাঝে আর 324 এই দুইটার মাঝামাঝি কোনো একটা সংখ্যাই হবে আমার আহ কি বলে এটাকে, যে দ্য কস্ট, দ্য প্রাইস প্লাস সেলস ট্যাক্স অফ দ্য অ্যাপ্লায়েন্স। প্রাইসটা তো আমরা এখানে যোগ করে দিছি না, 15টা হচ্ছে শুধু ট্যাক্স, 24টা হচ্ছে শুধু ট্যাক্স। আমরা কিন্তু প্রাইসটা যোগ করার ফলে 315 আর 324 পেলাম। 315 আর 324 এটা মাঝামাঝি কোনো একটা সংখ্যা। তাহলে দেখেন 15 আর 24-এর মাঝামাঝি আপনাদের 14 আছে, এই তিনটা তো হবেই না। 25 তো হচ্ছে এই দুইটার বাহিরে। সো এইগুলা তো হচ্ছে না, মাঝামাঝিতে একটা সংখ্যাই আমার কাছে আছে, সেটা হচ্ছে 318। সো কারেক্ট আনসার ইজ 318। আচ্ছা, এবার 6 নম্বর প্রবলেমটা দেখেন। এখানে বলতেছে যে এ সার্কেল উইথ রেডিয়াস 2, হ্যাঁ, যেটার ব্যাসার্ধ হচ্ছে 2, ইজ ইন্টারসেক্টেড বাই এ লাইন এট পয়েন্ট আর এন্ড টি, ঠিক আছে। দ্য ম্যাক্সি এই আর এন্ড টিটা হইতেছে দ্য ম্যাক্সিমাম পসিবল ডিস্টেন্স বিটুইন আর এন্ড টি। আচ্ছা, আমরা দেখেন আর এন টি, আচ্ছা আমরা আগে একটা সার্কেল আইকা নেই, ঠিক আছে। এটা হচ্ছে ধরো আমরা সার্কেল যেটা রেডিয়াস হইতেছে 2, ঠিক আছে। আচ্ছা, আমরা একটা রেডিয়াস আঁকি তাইলে। আরটা হইতেছে এরকম, এটা ধরেন একটা স্ট্রেট লাইন, এটা হইতেছে r = 2, ঠিক আছে। আচ্ছা, এটা রেডিয়াস হইতেছে 2, ইজ ইন্টারসেক্টেড বাই এ লাইন এট পয়েন্ট আর এন্ড টি, ঠিক আছে। So, এটা আর এন টি একটা পয়েন্টে ইন্টারসেক্ট করতেছে, ঠিক আছে। ধরলাম আর এন টি এইটা, রাইট। আর এন টি তে যদি ইন্টারসেক্ট করে, এবং আর এন টি কিন্তু এইটাও হইতে পারতো, হ্যাঁ, এইটাও হইতে পারতো। আর এন টি কিন্তু সেক্ষেত্রে কি ইন্টারসেক্ট করতো, ছেদ করতো বা টাচই তো করতো না। সেক্ষেত্রে ইন্টারসেক্ট তো দূরের কথা। ইজ দ্য ম্যাক্সিমাম, বলতেছে ইজ দ্য ম্যাক্সিমাম পসিবল ডিস্টেন্স বিটুইন, আচ্ছা এই এই কথাটা দেখেন, ম্যাক্সিমাম পসিবল ডিস্টেন্স বিটুইন আর এন্ড টি। দেখেন এইখানে শুধুমাত্র বৃত্তের ব্যাসই কিন্তু বৃহত্তম, এর যে কনসেপ্টটা আমরা জানি, এই যে ব্যাস যেটা আছে এটাই কিন্তু ম্যাক্সিমাম ডিস্টেন্স। একটা বৃত্তের ভেতরে দুইটা পয়েন্টের ম্যাক্সিমাম ডিস্টেন্স কিন্তু হইতেছে এইটা, ঠিক আছে, আর এন টি। এর এর বাহিরে আপনি যাই আঁকেন এখানে, এটা কিন্তু ম্যাক্সিমাম ডিস্টেন্স না। এগুলো একটাও ম্যাক্সিমাম না, সবচেয়ে বড় না, সবচেয়ে বড় হচ্ছে এই মাঝামাঝিটা। তার মানে এইটাই হইতেছে ম্যাক্সিমাম ডিস্টেন্স আর এন টি, ঠিক আছে। তাহলে দ্য ম্যাক্সিমাম পসিবল ডিস্টেন্স বিটুইন আর এন্ড টি, এইটার ম্যাক্সিমাম পসিবল ডিস্টেন্সটা কত হইতে পারে, ঠিক আছে। আচ্ছা, দেখেন এইখানে আর যেহেতু 2 দেয়া আছে, তার মানে এই অংশটা এইখান থেকে এটা যদি আমি 0 ধরি, ও টিও 2 হবে, আর ও আরও কিন্তু 2 হবে, একই বৃত্তের ব্যাসার্ধ বলে, ঠিক আছে। তাহলে আর টি এর দৈর্ঘ্য কত হবে? 2 + 2, রাইট। আর টি হবে 2 + 2 = 4, তার মানে 4 হবে ম্যাক্সিমাম পসিবল ডিস্টেন্স বিটুইন আর এন্ড টি, ঠিক আছে। কারেক্ট আনসার হবে এইটা, অপশন ডি হচ্ছে এখানে কারেক্ট আনসার। আচ্ছা, 7 নম্বর প্রবলেমটা দেখেন। এখানে বলতেছে যে হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য প্রোডাক্ট অফ টু পজিটিভ ইন্টিজার্স হুজ সাম ইজ 3। আচ্ছা, প্রোডাক্ট অফ টু পজিটিভ ইন্টিজার্স ধরলাম, দুইটা ইন্টিজার হচ্ছে, দুইটা ইন্টিজারের মধ্যে একটা হচ্ছে এক্স আর একটা হচ্ছে ওয়াই, হ্যাঁ।
প্রোডাক্ট অফ টু পজিটিভ ইন্টিজার্স, এবং যেটার সাম হবে এক্স প্লাস ওয়াই হইতে হবে 3। আচ্ছা দেখেন, এখানে যদি আমরা দুইটাই ওয়ান ওয়ান ধরি, ওয়ান ওয়ান ধরলে, আচ্ছা একে একে কত হয়, একই হবে, কিন্তু একে একে যোগ করলে কি 3 হয়? এক এক যোগ করলে তো 2 হয়, 3 তো হবে না। আচ্ছা তাহলে এটা এক এক হচ্ছে না, ডেফিনেটলি। আচ্ছা একটা যদি ওয়ান ধরি, আরেকটা যদি টু ধরি, কোনটা ওয়ান কোনটা টু ধরলাম এটা এখানে ম্যাটার করবে না, যে কোনো একটা এক, যে কোনো একটা দুই যদি ধরি, তাহলে দুই একে হবে 2। হুম। আচ্ছা দুই আর একে কিন্তু যোগ করলে 3 হচ্ছে, ঠিক আছে। আচ্ছা whose sum is 3, which of the following is the product of two positive integers, হ্যাঁ, and whose sum is 3? তার মানে কারেক্ট আনসার হবে আপনার এখানে অপশন সি, 2। ঠিক আছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য প্রোডাক্ট অফ টু পজিটিভ ইন্টিজার্স, 2। এটাই হচ্ছে দুইটা পজিটিভ ইন্টিজারের হচ্ছে প্রোডাক্ট, 1 আর 2। হ্যাঁ, এটা মাল্টিপ্লাই করলে 2 হইতেছে, এবং যেটার আবার সাম করলে 1 + 2 = 3 হইতেছে, ঠিক আছে। আমাদেরকে প্রোডাক্ট অফ টু ইন্টিজার্স এইটা বের করতে হবে, সো এটা হচ্ছে 2, সো কারেক্ট আনসার ইজ 2। আচ্ছা এবার 8 নম্বর প্রশ্নটা দেখেন, এখানে বলতেছে যে স্ট্রিটস এল, এম এন্ড এন আর স্ট্রেইট এন্ড লেভেল। ঠিক আছে, আচ্ছা এই লাইনগুলো হচ্ছে স্ট্রিট, যেগুলো আছে এল এম এন, এগুলো হচ্ছে স্ট্রেট, একদম সোজা, এগুলো এরকম আঁকা বাঁকা না, ঠিক আছে, এরকম না, একদম স্ট্রেট। আচ্ছা, এন্ড দে ইন্টারসেক্ট টু ফর্ম এ ট্রায়াঙ্গেল। আচ্ছা এটা একে অপরকে ছেদ করতেছে, টু ফর্ম এ ট্রায়াঙ্গেল, একটা ট্রায়াঙ্গেল বানাইতে গিয়ে বা ট্রায়াঙ্গেল ফর্ম করতে। ইফ স্ট্রিটস এল এন্ড এম ইন্টারসেক্ট এট 40 ডিগ্রি অ্যাঙ্গেল। ঠিক আছে, আচ্ছা আমরা আগে চলেন এল আর এম টা আঁকি। ধরলাম এল আর এম টা হচ্ছে এরকম, এটা হচ্ছে এল আর এটা হচ্ছে এম, এরা হচ্ছে এখানে 40 ডিগ্রি অ্যাঙ্গেলে ইন্টারসেক্ট করছে। হ্যাঁ, and if street N is perpendicular to street M, আচ্ছা এটা পারপেন্ডিকুলার মানে হচ্ছে এটা লম্ব আছে এখানে এইভাবে, ঠিক আছে, এটা হচ্ছে স্ট্রিট N। হোয়াট acute angle do street L and N intersect, এই অ্যাঙ্গেলটা যেটা ইন্টারসেক্ট করছে একে অপরকে, এইটা কত ডিগ্রি, ঠিক আছে। আচ্ছা দেখেন, এন যেহেতু এম এর উপর লম্ব, সেই ক্ষেত্রে দেখেন এই অ্যাঙ্গেলটা কত হবে, এই অ্যাঙ্গেলটা হবে 90 ডিগ্রি, রাইট। কোনো একটা লাইনের উপর যদি আরেকটা লাইন লম্ব হয়, হ্যাঁ, লাইন সেগমেন্ট বা যাই বলেন, সেই ক্ষেত্রে এটা কিন্তু একটা 90 ডিগ্রি হয়, এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল উৎপন্ন করে, এখানেও 90 ডিগ্রি, এবং দুইটা মিলে হচ্ছে 180 ডিগ্রি, ঠিক আছে, এইটা 180 ডিগ্রি। আচ্ছা যাই হোক, তা এইটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এটা কত, খুবই ইজি। তিন কোণের সমষ্টি, আমরা ত্রিভুজের তিন কোণের সমষ্টি আমরা জানি দুই সমকোণ মানে 180 ডিগ্রি। তাহলে তিনটা কোণ আমরা লিখি, 40 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি প্লাস এটার নাম দিলাম আমরা পি, ঠিক আছে। পি ইজ ইকুয়াল টু হবে 180 ডিগ্রি। তাহলে পি ইজ ইকুয়াল টু কত হবে, 180 ডিগ্রি মাইনাস 40 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি, রাইট। তাহলে দেখেন এইখানে হচ্ছে আমাদের 180 ডিগ্রি মাইনাস 130 ডিগ্রি, তার মানে আমাদের আসতেছে এখানে কত, 180 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি আসতেছে হচ্ছে আমাদের 50 ডিগ্রি। ঠিক আছে, তার মানে এইটা হচ্ছে আমাদের 50 ডিগ্রি অ্যাঙ্গেল। হ্যাঁ, তো এইখানে কিন্তু 50 ডিগ্রি তো নাই অপশন। আচ্ছা আরেকটা অপশন এইখানে, নান অফ দিস, অপশনটা দিতে আমি ভুলে গেছি, সো কারেক্ট আনসার হবে এখানে অপশন ই, নান অফ দিস, কোনোটাই আনসার না। আচ্ছা এবার 9 নম্বর প্রবলেমটা দেখি আমরা, এখানে বলতেছে দ্য ফিগার বিলো shows the floor dimensions of an L-shaped room। আচ্ছা একটা এল শেপড রুমের ফ্লোর ডাইমেনশনটা এখানে আহ, আঁকা আছে আর কি। আচ্ছা অল অ্যাঙ্গেলস শোন আর রাইট অ্যাঙ্গেলস। তার মানে এই যতগুলা অ্যাঙ্গেল দেয়া আছে এখানে সবগুলাই হচ্ছে রাইট অ্যাঙ্গেল, রাইট অ্যাঙ্গেল মানে হচ্ছে 90 ডিগ্রি সবগুলাই। আচ্ছা তাহলে ইফ কার্পেন্টিং কস্ট টাকা 1200 পার স্কোয়ার মিটার, হোয়াট উইল কার্পেট কস্ট ফর দি এন্টায়ার ফ্লোর অফ দ্য রুম কস্ট। আচ্ছা
আমার এন্টার এন্টার যে ফ্লোর আছে এখানে, এই পুরো ফ্লোরের আপনার হচ্ছে টাইলস যদি বসাইতে হয় সেই ক্ষেত্রে কত টাকা আপনার খরচ হতে পারে, সরি কার্পেট কার্পেট যদি বিছাইতে হয় এই পুরা রুমে তাহলে কত টাকা খরচ হবে যদি পার স্কোয়ার মিটারে 1200 টাকা খরচ হয়। ঠিক আছে, তার মানে আমাকে আগে এই পুরাটার ক্ষেত্রফল বের করতে হবে। ঠিক আছে, আচ্ছা দেখেন এইখানে ক্ষেত্রফল বের করতে গেলে আমাদেরকে আগে হচ্ছে এই যে এল শেপ যেই আপনার রুম যেটা দেয়া আছে এইখানে এইটার আগে ক্ষেত্রফল বের করে ফেলতে হবে। হ্যাঁ, তারপরে আমাদের যেহেতু পার স্কোয়ার মিটার 1200 টাকা, সেক্ষেত্রে সেটা দ্বারা গুণ দিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে। আচ্ছা দেখেন এইখানে আমরা যদি এই দুইটা লাইন, এইখানে যদি একটা লাইন আঁকি, দুইটা বিন্দু যদি আমরা এক করে দিই, তাহলে দেখেন এইখানে এইটা আছে 4 মিটার, এইটা আছে 10 মিটার, তার মানে আমাদের এইটাও হয়ে যাবে হচ্ছে 4 মিটার। তাহলে পুরাটা যেহেতু 10 মিটার আছে, তার মানে আমাদের এই জায়গাটা হয়ে যাচ্ছে 6 মিটার। রাইট, তার মানে এইটাও 6, এই অংশটা হয়ে যাচ্ছে আমাদের 4 মিটার। ঠিক আছে, তাহলে এই দুইটার ক্ষেত্রফল আমরা বের করে যোগ করে ফেলি, তাহলে এই পুরা যেই আপনার ফ্লোরের যে ক্ষেত্রফল আছে আমরা সেটা পেয়ে যাব। তাহলে দেখেন এটা আয়তাকার, যেহেতু এখানে 90 ডিগ্রি আছে, আয়তাকার ক্ষেত্রে ক্ষেত্রফল আমরা জানি দৈর্ঘ্য গুণ প্রস্থ, তার মানে 6 × 4, তার মানে 4×6 আমার আসতেছে হচ্ছে 24। এখানে দেখেন 4, এখানে হচ্ছে 10, 4×10 হচ্ছে আমার আসতেছে 10 × 4 = 40। দুটো যোগ করেন তাহলে আসতেছে আমার 64। ঠিক আছে, এটা হইতেছে পুরাটা, এই পুরাটার ক্ষেত্রফল 64 স্কোয়ার মিটার। ঠিক আছে, আচ্ছা এখন পার স্কোয়ার মিটার যেহেতু 1200 টাকা কস্ট, তাহলে আপনার পুরাটার কস্ট কত আসবে? 1200 × 64, ভেরি ইজি এটা। 0 0, 4 × 2 = 8, 4, 0 0 0, 6 × 2 = 12, 2 হাতে আছে 6 × 6 আর একে হচ্ছে 7। ঠিক আছে, তাহলে আপনার 0 0 8, 4 2 6 7, 76,800, এইটাই হইতেছে আপনার টোটাল কস্ট। হ্যাঁ, তার মানে কারেক্ট আনসার এখানে অপশন বি। আচ্ছা দেখেন এবার 10 নম্বর প্রবলেমটা বলতেছে যে আপনার এ সার্টেন মেশিন ফিলস এ ব্যাগ উইথ 7 ounces of potato chips in 3.5 seconds। 3.5 সেকেন্ডে একটা সার্টেন মেশিন হচ্ছে আপনার একটা ব্যাগ ভর্তি করে, যেটার ওজন হচ্ছে 7 আউন্স। ঠিক আছে, আচ্ছা at this rate how many seconds will it take the machine to fill the bag with 15 ounces of potato chips। আচ্ছা যদি ব্যাগে যদি 15 আউন্সের একটু বড় ব্যাগ ধরেন, আগেরটা হচ্ছে একটু ছোট ব্যাগ ছিল, এটা যদি একটু বড় ব্যাগ হয় এবং যেটাতে হচ্ছে 15 আউন্সের পটেটো চিপস ধরে, তাহলে এইটা ফিল আপ করতে এই মেশিনের কত সেকেন্ড সময় লাগবে। ঠিক আছে, এইটা হইতেছে আমাদের প্রশ্ন, কত সেকেন্ড আমাদেরকে সেকেন্ডটা বের করতে হবে। তাহলে দেখেন 2 আউন্সের ব্যাগ ভরতে আমি লিখলাম না, সময় লাগে হইতেছে আপনার 3.5 সেকেন্ড। রাইট, আচ্ছা তাহলে 1 আউন্সের ভরতে কত সময় লাগবে? নিশ্চয়ই কম, তাহলে এটা ভাগ হয়ে যাবে। তাহলে আপনার 15 আউন্সের যদি আমরা ব্যাগ ভরতে চাই সেই ক্ষেত্রে একটু বেশি সময় লাগবে। এখন একের চেয়ে অবশ্যই 15 বড়, সো এটা মাল্টিপ্লাইড বাই 15। আচ্ছা এবার দেখেন 3.5 × 15 ÷ 7। আচ্ছা এইটাকে যেহেতু দশমিক দেওয়া আছে, এটাকে আমরা 10 দ্বারা মাল্টিপ্লাই করি, নিচেও আমরা 10 দ্বারা মাল্টিপ্লাই করি, তাহলে কিন্তু এইখানে এই 33.5 × 10 = 35। ঠিক আছে, তার মানে এইটা হয়ে যাবে 35, দশমিকটা উঠে যাবে। তাহলে দেখেন এইখানে এই 10টাও ক্যান্সেল আউট হয়ে যাবে। তাহলে 7 × 7, 5 × 7 = 35, 5 × 5, 5 × 2 = 10, তার মানে 2। 15কে 2 দ্বারা যদি ভাগ দেই তাহলে 7 × 2 = 14, 1 0, তাহলে দশমিক চলে আসবে এখানে, তাহলে হবে 5, তাই না? 5 × 2 = 10, তার মানে 7.5 সেকেন্ড। এটাই হচ্ছে আমাদের কারেক্ট আনসার। কারেক্ট আনসার হচ্ছে এখানে অপশন সি। আচ্ছা এবার 11 নম্বর প্রবলেমটা দেখেন, এখানে বলতেছে যে ইফ দ্য লেংথ অফ দ্য লংগেস্ট সাইড of the triangle shown below is 36, what is the perimeter of the triangle। আচ্ছা লংগেস্ট সাইড এখানে কোনটা আছে দেখেন, কে এখানে প্রত্যেকটা সাইড প্রত্যেকটা সাথেই কে আছে, হ্যাঁ, এবং কে হইতেছে এখানে একটা ভেরিয়েবল।
আমরা জানি না ভেরিয়েবল কে এর মান, সরি, কে এর মান কিন্তু এখানে আমরা জানি না কে কত, কে একও হইতে পারে, দুইও হইতে পারে, তিনও হইতে পারে, কে যাই হোক এখানে কিন্তু এইটাই কিন্তু লংগেস্ট সাইড 12 কে। 12 কে এটাই হচ্ছে সবচেয়ে বড় এখানে, তাই না? 12 কে, তার চেয়ে তারপরে সবচেয়ে বড় হইতেছে 9 কে, তারপরে হচ্ছে 6 কে। আচ্ছা, এখানে বলতেছে দ্য লেংথ অফ দ্য লংগেস্ট সাইড অফ দ্য ট্রায়াঙ্গেল শোন বিলো ইজ 36। তার মানে 12 কে যেটা আছে এটা হইতেছে 36। ঠিক আছে, তার মানে কে কত এখানে? তাহলে কে হবে 36 / 12 ইজ ইকুয়াল টু আম 3 × 12 = 36, তার মানে 3। ঠিক আছে, কি বের করতে হবে? হোয়াট ইজ দ্য পেরিমিটার অফ দ্য ট্রায়াঙ্গেল, মানে এই ট্রায়াঙ্গেলের পরিধি যেটা আছে, তার মানে আমরা এটার পরিধি বের করতে হবে। আচ্ছা, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত আমরা আগে সেটা বের করি। যেহেতু কে ইজ ইকুয়াল টু 3, 12 কে ইজ ইকুয়াল টু হবে 12 × 3। ঠিক আছে, 12 × 3, 3 × 12, এখানে হচ্ছে 36। ঠিক আছে, আচ্ছা এখানে 6 কে কত হবে? 6 × 3, 3 × 6 হবে 18। 9 কে কত হবে? 9 × 3, 3 × 9 = 27। তাহলে আপনার পেরিমিটার চলে আসতেছে খুব ইজিলি, 36 + 18 প্লাস হচ্ছে আম, আপনার 20, সরি, 27। ঠিক আছে, তাহলে 6 7 8, 21-এর 1, হাতে আছে 2, 2 2 4, 5 6 7 8, 81। ঠিক আছে, 81 হইতেছে আমাদের এখানে আপনার পেরিমিটার অফ দ্য ট্রায়াঙ্গেল। ঠিক আছে, এই তিন বাহুর যোগফল। কারেক্ট আনসার হইতেছে এখানে অপশন সি। আচ্ছা, এবার 12 নম্বর প্রবলেমটা দেখেন। এখানে বলতেছে ইফ ওয়ান নাম্বার এক্সিডস অ্যানাদার নাম্বার বাই 13 and the larger number is 3/2 times the smaller number, then the smaller number is। আচ্ছা, দেখেন, আমরা ধরে নেই the larger number is এত টাইমস the smaller number। আচ্ছা, স্মলার নাম্বারটা ধরে নেই, স্মলার নাম্বারটা ধরে নিলাম আমরা পি। ঠিক আছে, আচ্ছা তাহলে লার্জার নাম্বারটা কত হবে? 3/2 টাইমস পি। ঠিক আছে, এবং ইফ ওয়ান নাম্বার এক্সিডস অ্যানাদার অ্যানাদার নাম্বার বাই 13, তার মানে বড়টা থেকে যদি ছোটটা বিয়োগ দেই সেটা হবে 13। ঠিক আছে, বড় এখানে 3p/2 মাইনাস পি ইজ ইকুয়াল টু কত? 13। তাহলে আমার বের করতে হবে স্মলার নাম্বার, তার মানে পি এর মান বের করতে হবে আমার এখানে। তাহলে চলেন সিম্পল ক্যালকুলেশন আমরা করে ফেলি। টু লসাগু নিলাম, 3p মাইনাস এখানে হবে 2p ইজ ইকুয়াল টু 13। তার মানে 3p - 2p ইজ ইকুয়াল টু পি ইজ ইকুয়াল টু 13 টাইমস 2, 13 × 2 = 26। তার মানে স্মলার নাম্বারটা হইতেছে এখানে 26। কারেক্ট আনসার হচ্ছে অপশন বি। আচ্ছা, এখানে দেখেন যদি লার্জার নাম্বারটা জানতে চাইতো তাহলে কিন্তু আমরা এইভাবে বের করতে পারতাম, 3/2 টাইমস পি এর মান এখানে বসাই দিতে হইতো। তার মানে 13 × 2 = 26, 3 × 13 = 39, 39 হইতো। এই যে এইটা হইতো আমাদের আপনার লার্জার নাম্বার, এইটা হইতেছে আপনার স্মলার নাম্বার। আচ্ছা, এবার আমরা 13 নম্বর প্রবলেমটা দেখি। এইখানে বলতেছে সিটি বি ইজ 5 miles ইস্ট অফ সিটি এ। আচ্ছা, তাহলে সিটি সি ইজ 10 miles সাউথ ইস্ট অফ সিটি বি, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য ক্লোজেস্ট ডিস্টেন্স ফ্রম সিটি এ টু সিটি সি। আচ্ছা, এখানে দেখেন প্রথম যেই কথাটা বলতেছে সেটা হচ্ছে ধরলাম আমরা এইখানে হচ্ছে আপনার সিটি এ। ঠিক আছে, আচ্ছা তাহলে দেখেন সিটি বি হবে এইখানে। ঠিক আছে, সিটি বি ইজ 5 miles ইস্ট অফ সিটি এ, এটা হচ্ছে আমাদের ইস্ট, এটা হবে অবভিয়াসলি ওয়েস্ট, এটা নর্থ, এটা হচ্ছে সাউথ। ঠিক আছে, তার মানে এই ডিস্টেন্সটা এ থেকে বি হচ্ছে আমাদের 5 মাইল। আচ্ছা, সিটি সি ইজ 10 মাইল সাউথ ইস্ট অফ সিটি বি। আচ্ছা, সাউথ ইস্ট মানে এই অংশটাতে হইতেছে সিটি সি। ধরলাম সিটি সি হচ্ছে এইখানে, হ্যাঁ, এবং এইটার দৈর্ঘ্য হচ্ছে, এটা ডিস্টেন্সটা হইতেছে 10 মাইল। ঠিক আছে, আচ্ছা এখন দেখেন আমাদেরকে বের করতে হবে হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য ক্লোজেস্ট ডিস্টেন্স ফ্রম এ টু সি। তার মানে আমাদের এই এ থেকে সি এর যে ডিস্টেন্সটা আছে এইটা বের করতে হবে। ঠিক আছে, তো এইটা বের করার জন্য আমরা চলেন এইটা আমরা যোগ করে নেই। ঠিক আছে, এটা যদি যোগ করি আমরা, এখানে একটা কোণ উৎপন্ন হবে যেটা হইতেছে 90 ডিগ্রি। হ্যাঁ,
তার মানে এই পুরাটা এখানে দুইটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হলো, একটা হইতেছে, এটা নাম যদি এই পয়েন্টের নাম ডি দেই, ডিবিসি, আরেকটা হইতেছে ডিএসি। ঠিক আছে, তো আমাদেরকে বের করতে হবে এই বাহুর দৈর্ঘ্য কত। এখন একটা জিনিস খেয়াল করেন, এখানে অতিভুজের দৈর্ঘ্য দেয়া আছে 10, রাইট? ডিবিসি, ত্রিভুজ ডিবিসি যদি চিন্তা করি, এবং আপনি দেখেন এখানে কিন্তু বিডি আর ডিসি হচ্ছে সমান, এই দুইটা বাহু হচ্ছে আমাদের সমান। ঠিক আছে, তাইলে এই দুইটা কোণও কিন্তু আমাদের সমান হবে। ঠিক আছে, এই দুইটা হবে আপনার 45 ডিগ্রি করে, 45 45, এখানেও 45, এখানেও 45, এখানে হচ্ছে 90 ডিগ্রি। আচ্ছা, এখন দেখেন এই দুইটা কিন্তু এইটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ, যেহেতু এই দুইটা বাহু সমান, সেই ক্ষেত্রে সমদ্বিবাহু ত্রিভুজের আপনার বাহুগুলার দৈর্ঘ্য হয় এরকম, 1:1:, √/2। ঠিক আছে, এরকম হয়। এখন দেখেন এইটাতে যদি আমরা উম আচ্ছা, আমরা যদি এটাকে এ দেই, এটাকেও এ দেই, তার মানে এটা হবে √/2a। ঠিক আছে, এরকম হবে ব্যাপারটা। আচ্ছা, এখানে অতিভুজ অলরেডি 10 দেয়া আছে, তাহলে দেখেন √/2a = 10। তার মানে a এর দৈর্ঘ্যটা কিন্তু আমরা এখান থেকে পেয়ে যাব খুব ইজিলি, 10/√/2। তার মানে এটা হইতেছে 10/√/2। এই বাহুর দৈর্ঘ্য হইতেছে আপনার 10 বাই সরি, এই বাহুর দৈর্ঘ্য হবে 10/√/2। আচ্ছা, তাহলে দেখেন এইখানে আমরা যদি এডি কে যদি আমরা হচ্ছে ভূমি ধরি, তাহলে এডি হবে কত? এডি হবে 5 + 10/√/2। আচ্ছা, তাহলে ডিসি আমাদের যদি লম্ব ধরি, ডিসি হবে 10/√/2। ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন আমরা সমকোণী ত্রিভুজের যেই সূত্র আছে, সেই সূত্র অনুযায়ী কিন্তু আমরা লিখতে পারি এখানে এই বাহুটাকে যদি আমরা পি নাম দেই, হ্যাঁ, তাহলে হবে হচ্ছে P² = S+10/√/2 হোল স্কোয়ার প্লাস 10/√/2 হোল স্কোয়ার। আচ্ছা, তারপরে এখন দেখেন এটা A+B হোল স্কোয়ার একটা সূত্র হয়ে গেছে, তাহলে এখানে হয়ে যাবে 25 প্লাস 100/2 A² + B² + 2AB। তার মানে 5×2 = 10, 10 হবে 100/√2, প্লাস এখানে হয়ে যাবে 100/2। ঠিক আছে, তাহলে দেখেন এইখান থেকে আমরা লিখতে পারি হচ্ছে এইখানে 50×100, তার মানে আমরা লিখতে পারি 75, প্লাস হচ্ছে এখানেও দেখেন 50×100 প্লাস 50 প্লাস 100/√2। আচ্ছা, এখানে দেখেন তার মানে হইতেছে আমাদের 125 প্লাস 100/√2। ঠিক আছে, এটা কিন্তু পি স্কোয়ারের মান, রাইট? আচ্ছা, এখন দেখেন P² = এটা যদি আমরা একটু ক্যালকুলেট করি, তাহলে এটা আসবে হইতেছে 195.71। আচ্ছা, এটার যদি বর্গমূল করি, আমরা পাবো হচ্ছে 13.99, যেটা অলমোস্ট হচ্ছে 14। ঠিক আছে, তাইলে এটার আনসার হবে হচ্ছে আমাদের অপশন ডি, 14। আচ্ছা, এবার 14 নম্বর প্রবলেমটা দেখেন, এইখানে বলতেছে দ্য এরিয়া অফ এ স্কোয়ার ইনক্রিজেস বাই 169%, দেন দ্য সাইড অফ দ্য স্কোয়ার ইনক্রিজেস বাই। আচ্ছা, একটা স্কোয়ার আমরা আঁকলাম, ধরেন এটা হচ্ছে আমাদের স্কোয়ার, হ্যাঁ, এটার এরিয়া হইতেছে 169% বাড়ছে। তার মানে ইনিশিয়ালি আমরা ধরে নেই এটার ক্ষেত্রফল ছিল 100। ঠিক আছে, 100, 100, তাইলে 100 যদি হয়, তাহলে দেখেন তাহলে এই বাহুর দৈর্ঘ্য হবে 10, এই বাহুর দৈর্ঘ্য হবে 10। ঠিক আছে, 10 × 10 = 100, 100 ইউনিট বা 100 একক, 100 বর্গ মিটার বা সামথিং, হ্যাঁ। আচ্ছা, ইফ দ্য এরিয়া অফ স্কোয়ার ইনক্রিজেস বাই 169%, আচ্ছা, তার মানে এটা যদি 69%, মানে এইটার ক্ষেত্রফল যদি ধরেন, এটা ক্ষেত্রফল যদি হয় 100, 100, তার মানে 69% বাড়লে এটার
পরেরটার ক্ষেত্রফল হয়ে যাবে 169। ঠিক আছে, মানে 100 এর 169%। রাইট, একশো একশো ক্যান্সেল আউট, তার মানে থাকতেছে আমার 169, তার মানে 169 হবে এটার ক্ষেত্রফল। দেন দ্য সাইড অফ দ্য স্কোয়ার ইনক্রিজেস বাই, আচ্ছা 169 যদি ক্ষেত্রফল হয়, তাহলে কিন্তু এর এক বাহুর দৈর্ঘ্য হবে এটা রুট ওভার। ঠিক আছে, তাহলে 169 রুট ওভার কিন্তু হয় 13, 13, 13। ঠিক আছে, তার মানে দেখেন এক বাহুর দৈর্ঘ্য কত বাড়ছে, আগে ছিল 10, যখন ক্ষেত্রফল ছিল 100, আমরা যখন 69% বাড়াইলাম, এটা ক্ষেত্রফল হয়ে গেল 169, তখন এর এক বাহুর দৈর্ঘ্য হয়ে গেল 13, তাইলে বাড়ছে কত? 10-এর মধ্যে বাড়ছে হইতেছে আপনার 3, তাই না? 13 - 10, তার মানে বাড়ছে কত? প্রতিটা বাহুর দৈর্ঘ্য বাড়ছে 3 একক। তাহলে 10-এর মধ্যে আগে ছিল 10, 10-এর মধ্যে বাড়ছে 3, তাহলে 100-র মধ্যে কত বাড়ছে? 100-র মধ্যে বাড়ছে হইতেছে 30%। ঠিক আছে, তার কারেক্ট আনসার হচ্ছে অপশন বি। আচ্ছা, এবার 15 নম্বর প্রবলেমটা দেখেন, এখানে বলতেছে ইফ দ্য ভ্যালু অফ এ সার্টেন ফ্র্যাকশন ইজ ইকুয়াল টু 0.4 and the denominator of the fraction is 15, then the numerator of the fraction is, আচ্ছা তাহলে দেখেন এখানে নিউমারেটর মানে হচ্ছে অফ দ্য ফ্র্যাকশন ইজ 15, নিউমারেটর মানে হচ্ছে আপনার হর, হ্যাঁ, আর ডিনোমিনেটর মানে হচ্ছে হর, আর নিউমারেটর মানে হচ্ছে লব। ঠিক আছে, তো আমরা জানি যে কোনো ফ্র্যাকশনেরই হর হচ্ছে নিচে থাকে, লব হচ্ছে থাকে আমার উপরে। আচ্ছা, এটার মান দেয়া আছে হইতেছে 0.4। আচ্ছা, তাহলে দেখেন এইখানে আমার হচ্ছে হর দেয়া আছে 15, তাহলে 15 উপরে হবে লব ইজ ইকুয়াল টু 0.4। আচ্ছা, এখন দেখেন তাহলে আমার যেহেতু লব বের করতে হবে, সো লব ইজ ইকুয়াল টু 0.4 × 15, তাহলে 4 কে লেখা যায় 4/10 × 15। 5 × 2 = 10, 3 × 5 = 15, 2 × 2 = 2, 2 × 4। তাহলে আমার হাতে থাকতেছে 2 × 3 ইজ ইকুয়াল টু 6। তার মানে এখানে কারেক্ট আনসার হচ্ছে অপশন এ। আচ্ছা, এবার 16 নম্বর প্রবলেমটা দেখেন, এখানে বলতেছে যে এ সার্কুলার রিজিয়ন হ্যাজ সার্কামফারেন্স c inches and area k² inches. আচ্ছা, if c is equal to 3k, what is the radius of the circle in inches? আচ্ছা ঠিক আছে, তাহলে দেখেন এখানে আমার কাছে দেয়া আছে হইতেছে সার্কামফারেন্স দেয়া আছে হইতেছে c inches। আচ্ছা, এরিয়া দেয়া আছে হইতেছে আমার k² inches। ঠিক আছে, c inches। আচ্ছা, এখন দেখেন আমরা জানি একটা বৃত্তের পরিধি সার্কামফারেন্স মানে হচ্ছে পরিধি, রাইট? আমরা জানি একটা বৃত্তের পরিধি হচ্ছে টোয়াইস পাই আর। ঠিক আছে, এবং এরিয়া আমরা কি জানি? এরিয়া হইতেছে পাই r²। আচ্ছা, এইখানে দেখেন সি সমান সমান কি দেয়া আছে, সি সমান সমান আবার দেয়া আছে হইতেছে 3k, 3 টাইমস কে হচ্ছে এরিয়া। এই যে দেখেন এরিয়া হচ্ছে কে, 3 টাইমস কে। আচ্ছা, তাহলে দেখেন এখান থেকে কিন্তু আমরা লিখতে পারি এই টোয়াইস পাই আরটাই কিন্তু হচ্ছে সার্কামফারেন্স বা সি। ঠিক আছে, আর এটা হচ্ছে আমাদের কে। তাহলে দেখেন আমরা কিন্তু লিখতে পারি টোয়াইস পাই আর ইজ ইকুয়াল টু 3 টাইমস কে এর মান কত? কে এর মান এখানে দেয়া আছে পাই আর স্কোয়ার, পাই আর স্কোয়ার। আচ্ছা, এখানে দেখেন আমরা কিন্তু উভয় পক্ষকে পাই আর দ্বারা ভাগ দিতে পারি। পাই আর দ্বারা যদি ভাগ দেই, এখানে এটা ক্যান্সেল আউট হয়ে যাবে, এখানে এটা থাকবে শুধু আর। আচ্ছা, এখন দেখেন 2 = 3 টাইমস আর, তাহলে আর সমান সমান কত? আর সমান সমান হবে 2/3। আরটা কি? আরটাই কিন্তু রেডিয়াস। ঠিক আছে, যেটা আমাদেরকে বের করতে হবে হোয়াট ইজ দ্য রেডিয়াস অফ দ্য সার্কেল ইন ইঞ্চেস। ঠিক আছে, এখানে যদি ডায়ামিটার চাইতো, ঠিক আছে, যদি ডায়ামিটার চাইতো তাহলে সিম্পলি টু বাই 2/3 হচ্ছে রেডিয়াস, ডায়ামিটার থাকলে 2 গুণ হয়ে যেত, রাইট? কারণ আমরা জানি একটা বৃত্তের আর হচ্ছে এইটা ব্যাসার্ধ, আর ব্যাস বা ডায়ামিটার হচ্ছে 2 টাইমস ব্যাসার্ধ, তখন কিন্তু হয়ে যেত 4/3। ঠিক আছে, তার মানে এখানে কারেক্ট আনসার হবে 2/3, অপশন সি।
আচ্ছা, এখন 17 নম্বর প্রবলেমটা দেখেন, এখানে বলতেছে যে এ শপ সোল্ড এ পেয়ার অফ শুজ ফর টাকা 1600 and a pair of sandals for টাকা 960. It made a profit of 20% on shoes and took a 10% loss on sandals. The shop made a, আচ্ছা, এখানে দেখেন একটা বিক্রি করছে হইতেছে শুজ, এ পেয়ার অফ শুজ, এবং আরেকটা বিক্রি করছে হইতেছে এ পেয়ার অফ স্যান্ডেলস। পেয়ার অফ শুজে সে প্রফিট করছে 20% এবং পেয়ার অফ স্যান্ডেলসে সে লস করছে 10%। তাহলে ওভারঅল সে কি করছে, সে কি লাভ করছে নাকি লস করছে? আচ্ছা দেখেন তাইলে আহ এইখানে দেখেন এ সব সোল্ড এ পেয়ার অফ শুজ ফর টাকা 1600, এই যে টাকাটা 1600, এটা কিন্তু তার বিক্রয় মূল্য হইতেছে 20% লাভে। তার মানে 120% দেয়া আছে হইতেছে 1600। তাহলে আমরা ক্রয় মূল্যটা আগে বের করি, তাহলে কিন্তু আমরা ইজিলি কত লাভ বা ক্ষতি হয়েছে এটা বের করতে পারবো। তাহলে ক্রয় মূল্য হবে আমার 100%, 100% হবে হইতেছে 120, 1% হবে এটা, আর 100% হবে তাহলে 100। ঠিক আছে, তাহলে এটা ক্যান্সেল আউট। আম 3 4 12 আর হচ্ছে 4 4 16, এটা হয়ে যাবে তাহলে 4000 ডিভাইডেড বাই 3। এইটা হইতেছে একটা আহ এক জোড়া জুতার ক্রয় মূল্য। ঠিক আছে। আচ্ছা, এবার এক জোড়া স্যান্ডেলের ক্রয় মূল্য কত দেখেন। এক জোড়া স্যান্ডেল সে বিক্রি করছে 960 টাকা এবং সে 90% লস করছে, 10% লস করছে। তার মানে 90% হইতেছে তার 960। 1% কত হবে? 1% হবে 960 ডিভাইডেড বাই 90। 100% কত হবে তাইলে? 100% হবে জাস্ট সিম্পলি এটাকে 100 দ্বারা মাল্টিপ্লাই করে দিতে হবে। তাহলে 0 0 ক্যান্সেল আউট হয়ে যাবে। 9 কে 9, 960 কে যদি আমরা 9 দ্বারা ভাগ দেই, আচ্ছা এটা যাবে না ভাগ। আচ্ছা, এটা ক্যান্সেল আউট হয়ে গেল। তার মানে আমাদের হাতে থাকতেছে এইটা। ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে এক জোড়া স্যান্ডেলের ক্রয় মূল্য। ঠিক আছে, তাহলে চলেন দেখি আমরা দুইটার ক্রয় মূল্যটা আগে বের করে নিই। এক জোড়া জুতার ক্রয় মূল্য হচ্ছে 4000 ডিভাইডেড বাই 3 প্লাস ডিভাইডেড বাই 9। আচ্ছা, এখানে দেখেন লসাগু নিলে হবে 9, এখানে হবে 12,000 প্লাস 9,600। ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখেন এইখানে আম 12,000 আর হচ্ছে 9,600, তাহলে 0 0 0 6 9 10 11, এক হাতে আছে এক, এক একে দুই। তার মানে 21,600 ডিভাইডেড বাই 9, এটা হইতেছে আমার ক্রয় মূল্য। 9 দ্বারা যদি ভাগ দেই তাহলে 9 দুগুণে 18, 36, তাহলে 3 নং 27, 4 নং 36। ঠিক আছে, 4 দ্বারা যাচ্ছে, তাহলে 36, জিরো আছে দুইটা, 2400। তার মানে 2400 হচ্ছে আমার এক জোড়া স্যান্ডেল এবং এক জোড়া জুতার ক্রয় মূল্য। ঠিক আছে, তাহলে দেখেন আমি ক্রয় মূল্য পেয়ে গেলাম। এবার বিক্রয় মূল্য কত দেখেন, এখানে 1600 বিক্রি করছে আর 960 বিক্রি করছে। তাহলে এটা একটু ভিন্ন কালারে দিই, দেখেন এইখানে আম আচ্ছা, একটু নিচে যাই। আচ্ছা, এখানে দেখেন 900, আচ্ছা কততে যেন, একটা একটা হচ্ছে 960 আর একটা হচ্ছে 1600। তাহলে আপনার 1600 প্লাস হচ্ছে 960, 0 6 9 5, আম, হাতে আছে এক, এক একে দুই। তার মানে 2560 টাকা হইতেছে তাদের বিক্রয় মূল্য। তার মানে সিম্পলি দেখতেছি আমরা 2400 টাকা দিয়ে বিক্রি 2400 টাকায় সে হচ্ছে ক্রয় করছে এবং বিক্রি করছে 2560 টাকা। তার মানে এখানে তার লাভ হয়েছে কত? নিশ্চয়ই লাভ হয়েছে, কারণ তার বিক্রয় মূল্যটা এখানে বেশি। তাহলে আমরা ক্রয় মূল্যতে হিসাব করতে হবে কত লাভ বা ক্ষতি। ক্রয় মূল্য হয়েছে 2400, সে বিক্রি করছে 2560-এ, তার মানে 160 টাকা সে লাভ করছে এখানে। তাহলে 100-তে সে কত লাভ করছে, এটাই আমাদেরকে বের করতে হবে।
তাহলে জিরো জিরো ক্যান্সেল আউট, জিরো জিরো ক্যান্সেল আউট। তাহলে দেখেন 24, যদি আমরা 160-কে যদি 24 দ্বারা ভাগ করি, তাহলে যেটা আসতেছে সেটা হবে আচ্ছা একটু এটাকে একটু ছোট করে নিই, 12 দুগুণে 24, 80 দুগুণে 160, তাহলে 40 দুগুণে 80, তাহলে 6 দুগুণে 12, 3 দুগুণে, আচ্ছা এটা হবে 3 দুগুণে 6, আর হচ্ছে 20 দুগুণে 40, তার মানে 20/3। আচ্ছা এইবার আমরা যদি ভাগ করি, 3 6 18, 2 থাকে, জিরো নিয়ে আসলাম, দশমিক, আবার হচ্ছে 18, 3 6 18। আচ্ছা এটা চলতেই থাকবে, হ্যাঁ। তার মানে 6.6 সামথিং, 6.6% তার হচ্ছে গেইন হয়েছে। এখানে কিন্তু 6.6 নাই, কোনো অপশনই নাই, সো কারেক্ট আনসার হবে এখানে অপশন ই, নান অফ দিস। আচ্ছা এবার 18 নম্বর প্রবলেমটা দেখেন, এখানে বলতেছে দ্য ডিফারেন্স বিটুইন দ্য সাম অফ টু নাম্বারস এন্ড দ্য ডিফারেন্স অফ দ্য টু নাম্বারস ইজ 6। আচ্ছা, ফাইন্ড দ্য লার্জার অফ দ্য টু নাম্বারস ইফ দেয়ার প্রোডাক্ট ইজ 15। ঠিক আছে, আচ্ছা আমরা ধরে নেই তাহলে দুইটা সংখ্যা হচ্ছে এক্স এবং ওয়াই, এবং এদের প্রোডাক্ট যেহেতু 15 বলছে, সো এক্স ওয়াই ইজ ইকুয়াল টু 15। ঠিক আছে, আচ্ছা দ্য ডিফারেন্স বিটুইন দ্য সাম অফ টু নাম্বারস, আচ্ছা তাহলে সাম অফ টু নাম্বারস হবে এক্স প্লাস ওয়াই, এইটার ডিফারেন্স বলছে, এন্ড দ্য ডিফারেন্স অফ দ্য টু নাম্বারস, এইটা সাম অফ টু নাম্বারস এবং এদের যে ডিফারেন্স আছে, হুম, এদের ডিফারেন্স এবং এদের সাম, এই দুইটার ডিফারেন্স হইতেছে 6। ঠিক আছে, আচ্ছা ফাইন্ড দ্য লার্জার অফ দ্য টু নাম্বারস। আচ্ছা এবার দেখেন এক্স প্লাস ওয়াই মাইনাস, তাহলে এইটা হয়ে যাবে এক্স মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে ওয়াই ইজ ইকুয়াল টু 6। তাহলে দেখেন এক্স এক্স এখানে ক্যান্সেল আউট, টোয়াইস ওয়াই ইজ ইকুয়াল টু 6। ঠিক আছে, তাহলে দেখেন এইখানে ওয়াই ইজ ইকুয়াল টু হবে 6/2, তার মানে 3। আচ্ছা তাহলে দেখেন এক্স ওয়াই ইজ ইকুয়াল টু যেহেতু 15 দেয়া আছে, ওয়াই ইজ ইকুয়াল টু 3 দেয়া আছে, তার মানে x ইন্টু 3 ইজ ইকুয়াল টু 15। তাহলে এক্স ইজ ইকুয়াল টু হবে 15/3, মানে 3 5 15, 5। এক্স ইজ ইকুয়াল টু 5, ওয়াই ইজ ইকুয়াল টু 3। ঠিক আছে, তাহলে কি চাইছে আমার কাছে, ফাইন্ড দ্য লার্জার অফ দ্য টু, লার্জার অফ দ্য টু, তাহলে এটার আনসার ডেফিনেটলি হবে 5। আচ্ছা এবার তাহলে 19 নম্বর প্রশ্নটা দেখেন, এখানে বলতেছে দ্য ফিগার বিলো ইজ অ্যান ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। আচ্ছা, ইকুইল্যাটারাল মানে কি, এটা হচ্ছে সমবাহু। ঠিক আছে, সমবাহু ত্রিভুজ, ডিভাইডেড ইন্টু 4 কনগ্রুয়েন্ট। ঠিক আছে, চারটা সেকশনে ভাগ করা আছে, চারটা। আপনার এইখানে একটা ত্রিভুজ আছে, দেখেন এইখানে একটা আছে, এইখানে একটা আছে, এখানে একটা আছে, এবং চারটা হচ্ছে সমান, স্মল ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলস। ঠিক আছে, স্মল চারটা সমান ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলে, এটা যেরকম, আমি যদি এটা দেই এ, এটা যদি যে বি, এটা যদি যদি দেই সি, তাহলে দেখেন এখানে এ বি সি হইতেছে আপনার সমবাহু ত্রিভুজ। তারপরে আপনার এটা যদি দেই ডি, এটা যদি দেই সি, এটা যদি দেই ই, এই এ ডি সি, তারপরে হইতেছে ডি ই সি, এই যে ত্রিভুজ গুলা আছে, আরো চারটা যে ত্রিভুজ, এই চারটাও সমবাহু। ঠিক আছে, ইফ দ্য পেরিমিটার অফ দ্য স্মলার ট্রায়াঙ্গেল ইজ 1, হ্যাঁ, এই স্মলার ট্রায়াঙ্গেল যেটা আছে, এইটা ধরেন, এটা ধরলাম বিইসি, এটার পেরিমিটার হইতেছে আপনার 1। ঠিক আছে, হোয়াট ইজ দ্য পেরিমিটার অফ দ্য লার্জার ট্রায়াঙ্গেল। আচ্ছা, এই বড় যেটা আছে এ বি সি যে ট্রায়াঙ্গেল আছে, এইটার পেরিমিটারটা আমাকে বের করতে হবে। আচ্ছা দেখেন এইখানে ত্রিভুজের কয়টা বাহু আছে, এখানে ত্রিভুজের কয়টা বাহু থাকে, সাধারণত ত্রিভুজের কিন্তু 3টা বাহু থাকে, এবং সমবাহু ত্রিভুজ হয় যেহেতু এইটার বিডিই এর পেরিমিটার দেয়া আছে 1, তার মানে এক বাহুর দৈর্ঘ্য কত হবে, 1/3, রাইট। তার মানে এই বাহুর দৈর্ঘ্য 1/3, এইটার দৈর্ঘ্য 1/3, এইটার দৈর্ঘ্য 1/3, তার মানে সিমিলারলি দেখেন ইসির দৈর্ঘ্য কিন্তু হবে 1/3, এইটাও হবে 1/3, এইটাও হবে 1/3, এইটাও হবে 1/3। ঠিক আছে, তাহলে দেখেন আপনি এ বি সি যে এই ত্রিভুজটা আছে, এটার যদি পেরিমিটার আমি বের করতে চাই, তাহলে এ বি বাহুর দৈর্ঘ্য যোগ করতে হবে। তাহলে এ বি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 1/3 প্লাস 1/3, রাইট।
বিসি বাহুর দৈর্ঘ্য হচ্ছে সেম, 1/3 প্লাস 1/3। আর এসি বাহুর দৈর্ঘ্য কিন্তু সেম, 1/3 প্লাস 1/3। আচ্ছা দেখেন এখানে 1/3 প্লাস 1/3, এটার লসাগু হবে 3, 3 এর লসাগু 3, তারপরে একে একে 2। হ্যাঁ সেম, 2/3, 2/3। আচ্ছা, তাহলে 2/3 টাইমস 3, তিনটা 2/3, ঠিক আছে। তাহলে তিনে তিনে ক্যান্সেল আউট হয়ে যাবে, থাকলো বাকি শুধু 2। তার মানে এই যে এ বি সি, এই সমবাহু ত্রিভুজের পেরিমিটার হচ্ছে 2। এখানে বলতেছে যে দ্য রেশিও অফ গার্লস টু বয়েজ ইন এ ক্লাস ইজ 8:7। দ্য নাম্বার অফ স্টুডেন্টস ইন দ্য ক্লাস কুড বি এনি অফ দ্য ফলোয়িং এক্সেপ্ট। আচ্ছা, এখানে রেশিও দেয়া আছে হইতেছে 8:7। দেখেন রেশিও যেটা দেয়া আছে এখানে 8:7। হ্যাঁ, তার মানে টোটাল নাম্বার যেটা হবে, টোটাল নাম্বার অফ স্টুডেন্টস যেটা হবে, সেটা কিন্তু 8 আর সাথে হচ্ছে আপনার 15। হ্যাঁ, এই 15 দিয়ে ভাগ দেওয়া, ভাগ যাওয়া লাগতে হবে। ঠিক আছে, এমন একটা সংখ্যা হবে, দ্য নাম্বার অফ স্টুডেন্টস বা আপনার ক্লাসের সব মানে ছেলে এবং মেয়ের সংখ্যাটা এমন হবে যেটা কিন্তু এই 15 দিয়ে ভাগ যাওয়া লাগবে। ঠিক আছে, যেহেতু রেশিও এটা দেয়া আছে, ঠিক আছে, বা 15 গুণিতক হওয়া লাগবে। আচ্ছা চলেন অপশনগুলো আগে ট্রাই করি, দেখি, চেক করে দেখি এগুলা 15 দিয়ে ভাগ করা যায় কিনা। দেখেন 15 কে 15, 15 × 2 = 30, তার মানে এটা হইতে পারে। তাহলে যদি 30 জন হয় তাহলে কি হবে, 8 × 2 = 16 হবে, 16 আর 14, ঠিক আছে। 16 জন হবে মেয়ে আর 14 জন হবে ছেলে। আচ্ছা চলেন দেখি এবার এটা হইতে পারে 45 হয় কিনা দেখি, চলেন। 45 ÷ 15, 3 × 15 = 45, এটাও হবে, সমস্যা নাই। তার মানে এটা আমাদের আনসার হবে না, একসেপ্ট বলছে, কোনটা হবে না সেটা বের করতে হবে। 50 আছে, দেখেন 50 15 দিয়ে ভাগ যায় না, ঠিক আছে। আচ্ছা এটা হইতে পারে, আমাদের আনসার হইতে পারে। 60 দেখেন 15 দিয়ে ভাগ যায়, 60 ÷ 15, 4 × 15 = 60, এটা আমাদের আনসার হবে না। 90 দেখেন, 90ও 15 দিয়ে ভাগ যায়, 6 × 15 = 90। তার মানে আমাদের এখানে 50কেই হচ্ছে 15 দিয়ে ভাগ করা যায় না, তার মানে এই 50 ওই ক্লাসের, হ্যাঁ, আপনার টোটাল নাম্বার অফ স্টুডেন্টস হইতে পারে না, যেহেতু রেশিওটা 8:7 দেয়া আছে। সো কারেক্ট আনসার হবে এখানে 50। আচ্ছা এবার 21 নম্বর প্রবলেমটা দেখেন, এখানে বলতেছে যে হোয়াট ইজ দ্য এরিয়া অফ দ্য ট্রাপিজিয়াম ইন দ্য ফিগার বিলো। আচ্ছা এখানে একটা ট্রাপিজিয়াম দেয়া আছে, তো এই ট্রাপিজিয়ামের আমাদের হচ্ছে ক্ষেত্রফল বের করতে হবে, ঠিক আছে, এরিয়া বের করতে হবে। আচ্ছা আমরা জানি কি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু সমান্তরাল যে বাহু দুইটা আছে, যেমন এইটা এবং এইটা, এই দুইটার যোগফল, আর হচ্ছে উচ্চতা, এখানে এই যে এই বাহুর ক্ষেত্রফল, এই বাহুর দৈর্ঘ্য, ঠিক আছে। আচ্ছা চলেন আমরা আগে এগুলোর নাম দেই প্রত্যেকটা বাহুর। দেখেন এখানে এ দিলাম, এই বিন্দুর নাম দিলাম বি, এটার নাম দিলাম সি, এবং এটার নাম দিলাম ডি। তার মানে এটা হবে ডিসি প্লাস এবি। এটা হচ্ছে সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইনটু হাইট, ঠিক আছে। হাইট আমরা এখনো জানি না, ঠিক আছে। আচ্ছা দেখেন এখানে হাইটটা কিন্তু হবে ঠিক এইটা, ঠিক আছে। আচ্ছা দেখেন এখানে যেহেতু দেয়া আছে, এটা কিন্তু আমাদের এক্স এক্সিস এবং এটা হবে আমাদের ওয়াই অ্যাক্সিস, ঠিক আছে। এখানে দেয়া আছে এই এই যে বিন্দুটা আছে, এটার কোঅর্ডিনেট আপনার সংখ্যা হচ্ছে 4 আর 3, ঠিক আছে। মানে এক্স হচ্ছে 4, মানে এই অংশটা হচ্ছে 4, আর হাইট হচ্ছে বা ওয়াই হচ্ছে 3, বা এইটা হচ্ছে 3, এইটাও হচ্ছে 3, ঠিক আছে। আচ্ছা এখন দেখেন আমাদের কিন্তু, আমরা কিন্তু হাইট পেয়ে গেলাম, এবং সেই সাথে আমরা কিন্তু হচ্ছে এবি, যেটা এবিও পেয়ে গেলাম, ঠিক আছে। তো আমাদেরকে বের করতে হবে এই অংশটা, এই অংশটার আপনার পরিমাপ কত, ঠিক আছে। চলেন এই বিন্দুটার নাম দিয়ে দিলাম আমরা ই, তার মানে ইসিটা আমাদেরকে বের করতে হবে। ইসিটা যদি বের করতে পারি তাইলে কিন্তু এই সূত্র দিয়ে আমরা এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল খুব ইজিলি ক্যালকুলেট করে ফেলতে পারবো। আচ্ছা দেখেন এইখানে যেহেতু 45 ডিগ্রি অ্যাঙ্গেল একটা দেয়া আছে, এবং এটা যেহেতু 90 ডিগ্রি, দেখেন এখানে এটাও কিন্তু 45 ডিগ্রি অ্যাঙ্গেলই হবে, ঠিক আছে। আচ্ছা তার মানে এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ, তাই না। দেখেন এটা যদি 90 ডিগ্রি হয়, এটা 45 হলে এটাও 45, তার মানে এটা সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজ হইলে ইবি যেটা আছে, ইবি এবং ইসি কিন্তু সমান হওয়ার কথা, মানে এই দুইটাই কিন্তু 3, তার মানে এই বাহুটার বা এই ইসি বাহুর দৈর্ঘ্য কিন্তু 3, ঠিক আছে। যেহেতু এটাও 45 ডিগ্রি, এটাও 45 ডিগ্রি, তার মানে দুইটা বাহু সমদ্বিবাহু ত্রিভুজ বলে এই দুইটার বাহুর দৈর্ঘ্য কিন্তু সমান হওয়ার কথা।
তাহলে দেখেন আমরা কিন্তু পেয়ে গেছি আমাদের যা যা লাগবে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য। তাহলে দেখেন আমাদের হাতে আছে হাফ ইন্টু, তাহলে আমাদের সমান্তরাল বাহুদের যোগফল, তার মানে এখানে হচ্ছে 4+3 যোগ এখানে এই দুইটার যোগফল আর এইটার যোগফল, তার মানে এখানে আছে 4। তারপরে হচ্ছে উচ্চতা, উচ্চতা আমাদের কাছে আছে হচ্ছে 3। ঠিক আছে, তাহলে দেখেন কত পাই আমরা। হাফ ইন্টু 4 4 8 9 10 11 ইন্টু 3। ঠিক আছে, 3 11 33 ডিভাইডেড বাই 2। তাহলে দেখেন একবার যায়, তাহলে 6 12 0.5, তার মানে 16.5। ঠিক আছে, এটাই হইতেছে আমাদের আনসার। এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হইতেছে 16.5। আচ্ছা, এবার 22 নম্বর প্রশ্নটা দেখেন। এখানে বলতেছে যে হাফ অফ এ নাম্বার ইজ 3 <3 3/4 অফ দ্য নাম্বার, হোয়াট ইজ দ্য নাম্বার? আচ্ছা, এখানে চলেন আমরা শুরুতে ধরে নেই হচ্ছে নাম্বারটা হচ্ছে আমাদের এক্স। ঠিক আছে, তাহলে দেখেন এখানে হাফ অফ দ্য নাম্বার মানে হাফ অফ এক্স ইজ 3 <, আচ্ছা এখানে 3 is <3/4 অফ দ্য নাম্বার, 3/4 অফ দ্য নাম্বার হইতেছে এক্স, 3 <, যেহেতু বলতেছে, তার মানে এটার সাথে যদি আমি আরো 3 যোগ করে দিই, তাহলে নাম্বারটা হবে 3/4 অফ এক্স। ঠিক আছে, তাহলে দেখেন এইখানে আমরা সিম্পল ক্যালকুলেশন করি। 3/4 অফ এক্স মাইনাস হাফ অফ এক্স ইজ ইকুয়াল টু 3। ঠিক আছে, এটা যদি লসাগু নেই তাহলে 4 হচ্ছে 3x মাইনাস টোয়াইস এক্স ইজ ইকুয়াল টু 3। ঠিক আছে, 3x মাইনাস টোয়াইস এক্স ইজ ইকুয়াল টু এক্স ইজ ইকুয়াল টু 3 4 12। তার মানে সংখ্যাটা হইতেছে আমার 12। কারেক্ট আনসার হচ্ছে এখানে অপশন এ। আচ্ছা, এখানে দেখেন 23 নম্বর প্রশ্নটা বলতেছে an oddly shaped rock having uniform density and weighing 64 grams is broken into two pieces. আচ্ছা, one of the two pieces weighs 48 grams and has a volume of 33 cc. হ্যাঁ, হোয়াট ইজ দ্য ভলিউম অফ অরিজিনাল রক? ঠিক আছে, তাহলে দেখেন একই উপাদান, যেহেতু এটা বলতেছে যে হ্যাভিং ইউনিফর্ম ডেনসিটি। হ্যাঁ, তাহলে দেখেন আপনি এইখানে রকের যে আয়তন, চলেন আমরা আগে শুরুতে ধরে নিই হোয়াট ইজ দ্য ভলিউম অফ দ্য অরিজিনাল রক। রকের আয়তন আমরা ধরে নিলাম ধরেন পিসিসি। ঠিক আছে, পিসিসি। এখন দেখেন 48 যেটা দেয়া আছে, ওয়ান অফ দ্য টু পিসেস ওয়েজ 48 গ্রামস। ঠিক আছে, এবং দেখেন এন্ড হ্যাজ এ ভলিউম অফ 33 সিসি। আচ্ছা, ধরলাম এটা হচ্ছে 33 সিসি। ঠিক আছে, আর অরিজিনাল যেটা দেখেন এটার ওয়েট, এটার ওজন ছিল হচ্ছে 64 গ্রাম, 64 গ্রাম, এবং এইটার ভলিউম আমরা ধরে নিছি পি। ঠিক আছে, যেহেতু সেম, এটা দুইটা যেহেতু সেম, মানে দুইটা একই, মানে অরিজিনাল যে রক এটার এটার ইউনিফর্ম ডেন্সিটি যেহেতু, সেই ক্ষেত্রে কিন্তু এইভাবে লেখা যাবে। ঠিক আছে, তার মানে এটাকে লেখা যায় 48 / 33 = 64 / পি। ঠিক আছে, তাহলে দেখেন এখন পি এর মান যদি আমরা বের করতে চাই তাহলে কি করতে হবে? পি ইজ ইকুয়াল টু হবে আপনার হচ্ছে ফোর, আচ্ছা ওয়েট, এইখানে 48 যদি এখানে নিয়ে যাই, P/33 = 64/48। ঠিক আছে, এখন পি ইজ ইকুয়াল টু হবে 64/48 মাল্টিপ্লাইড বাই 33। আচ্ছা, এটাকে যদি আমরা একটু কাটাকাটি করি তাহলে দেখেন আহ আমরা যেটা পাইতেছি সেটা হইতেছে 24 × 2 = 48, আর হচ্ছে 32 × 2 = 64, তাহলে 16 × 2 = 32, 12 × 2 = 24, 3 4 12, আর 4 4 16, 3 1 3, 3 11 33, তার মানে 4 × 11 = 44, 44 সিসি। এটাই হইতেছে আমাদের কারেক্ট আনসার। কারেক্ট আনসার হচ্ছে অপশন ডি। আচ্ছা দেখেন এইখানে 24 নম্বর প্রশ্নটা দেখেন, এখানে বলছে y/3, y/4 and y/7 রিপ্রেজেন্ট ইন্টিজার্স, দেন y ক্যান বি। আচ্ছা দেখেন এখানে যেহেতু
3 4 7 দেয়া আছে, আপনি হরগুলা দেখেন, এখানে হরগুলা আছে 3 4 7। হ্যাঁ, এবং সবগুলোর লব হচ্ছে ওয়াই, তার মানে এমন একটা সংখ্যা এখানে ইন্টিজার হবে। এবং এটা যদি ইন্টিজার হয়, যেমন ধরেন y/3 ইন্টিজার মানে কি, এখানে কিন্তু ওয়াইটা হইতে পারে 3 হইতে পারে 6 হইতে পারে, তাই না? 3 3 9 হইতে পারে। হ্যাঁ, তাইলে কিন্তু এখানে একটা ইন্টিজার হবে, এটা একটা y/3 একটা ইন্টিজার হবে। যেহেতু বলতেছে এখানে সবগুলো ইন্টিজার, তার মানে এই 3 4 7 এর আপনার এটা লসাগুটা যত হবে, হ্যাঁ, ওয়াই ক্যান বি, এটা লসাগুটা যত হবে, ওই ওয়াই হইতেছে ওইটার একটা গুণিতক হওয়া লাগবে, ঠিক আছে? চলেন আমরা আগে লসাগুটা বের করি। 3 4 7 এর লসাগু কত হয় দেখেন, এখানে কমন কোনো ফ্যাক্টর নাই, তাহলে 3 4 12, 12, 7 7 2 14 4, হাতে আছে 1, 7 1 7 আর 1 8, 84। তার মানে 84 আপনার হইতে পারে, ঠিক আছে? আপনি যদি দেখেন 84 ÷ 3 কত হয়, 28। ঠিক আছে, তার মানে এটা একটা ইন্টিজার। 84 ÷ 4 দেখেন এখানে হয় 21, এটা একটা ইন্টিজার। 84 ÷ 7 এটা দেখেন 12, এটাও একটা ইন্টিজার। তার মানে কারেক্ট আনসার এখানে 84। আচ্ছা, এবার 25 নম্বর প্রশ্নটা দেখেন, এখানে বলতেছে যে পয়েন্টস এ এন্ড বি হ্যাভ কোঅর্ডিনেটস as shown in the figure। আচ্ছা, এ আর বি দুইটা পয়েন্ট, যেমন এইখানে এ আর এখানে হচ্ছে বি, সরি এখানে এ আর এখানে হচ্ছে বি। ফাইন্ড দ্য কম্বাইন্ড এরিয়া অফ দ্য টু শেডেড রেক্টাঙ্গলস। হ্যাঁ, এই যে দুইটা শেডেড রেক্টাঙ্গলস আছে, এইটার ক্ষেত্রফল আমাকে বের করতে হবে। আচ্ছা দেখেন, প্রথমে এখানে এটা বুঝতে গেলে দেখেন, এটা হচ্ছে আমার এক্স অ্যাক্সিস আর এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। যেহেতু এটা 3 আর 4 আছে, মানে এক্সটা হইতেছে 3 এখানে এই বিন্দুতে, তার মানে এই অংশটা হইতেছে, এই বাহুটা হইতেছে 3। আর যেহেতু পরে আছে 5, তার মানে ওয়াই মানে এই অংশটা হইতেছে আমার 5। ঠিক আছে, পরেরটা দেখেন, এই বিন্দুতে এক্সটা হইতেছে 8, তার মানে এইখানে এতটুকু হচ্ছে 8। ঠিক আছে, আচ্ছা এতটুকু, এই পুরাটা যদি 8 হয়, তাহলে শুধু এইটুকু, এইটুকুর পরিমাপ কিন্তু হবে আমার 5। ঠিক আছে, আবার দেখেন 9 দেয়া আছে, তার মানে ওয়াই অ্যাক্সিসে হচ্ছে 9 দেয়া আছে, তার মানে এই পুরাটা হইতেছে 9। 9 যদি হয়, তাহলে এই অংশটুকু কতটুকু হবে, 4। ঠিক আছে, তাহলে আমরা পেয়ে গেলাম এটার এটার আহ দৈর্ঘ্য এবং প্রস্থ পেয়ে গেলাম আমরা। এইটার দৈর্ঘ্য, প্রস্থ এটাও এটাও পেয়ে গেলাম। হ্যাঁ, তাহলে দেখেন এই শেডেড রিজিয়নের ক্ষেত্রফল কত হবে, 4 × 5। ঠিক আছে, 20। আর এই শেডেড রিজিয়নের ক্ষেত্রফল কত হবে, 3 × 5, 3 5 15। তাহলে যোগ করে দেন, এখন দেখেন 35, তার মানে 35 হইতেছে এটার এই শেডেড রিজিয়নের ক্ষেত্রফল। আচ্ছা, এবার 26 নম্বর প্রশ্নটা দেখেন, এইখানে বলতেছে যে ইন দ্য ফিগার বিলো দ্য সার্কেল ইজ ইনস্ক্রাইবড ইন দ্য ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। আচ্ছা, একটা সমবাহু ত্রিভুজের ভেতরে অভ্যন্তরে একটা আপনার বৃত্ত ইনস্ক্রাইব করা আছে বা আঁকা আছে। ইফ দ্য ডায়ামিটার অফ দ্য সার্কেল ইজ 2। আচ্ছা, ডায়ামিটার যদি 2 হয়, ব্যাস যদি 2 হয়, তাহলে আর কত, 2/2। হ্যাঁ, তার মানে 1। ঠিক আছে, পুরাটা বলতেছে ডায়ামিটারটা হইতেছে 2, তাহলে এটার অর্ধেকটা কত হবে, 1 হবে, রাইট? আচ্ছা, তাহলে এইটা হচ্ছে 1। হোয়াট ইজ দ্য সাম অফ দ্য শেডেড এরিয়া, তার মানে এই শেডেড এরিয়া যেটা আছে এইটার যোগফল কত। তার মানে আমাদেরকে আগে এই ইকুইল্যাটারাল যে ট্রায়াঙ্গেল আছে এইটার ক্ষেত্রফল বের করতে হবে, সামথিং বের করতে হবে, তারপর এইটা থেকে এই বৃত্তের ক্ষেত্রফল বাদ বাদ দিয়ে দিলেই কিন্তু আমরা কিন্তু পেয়ে যাব শেডেড রিজিয়ন যেটা আছে এইটার ক্ষেত্রফল। ঠিক আছে, তাহলে চলেন আমরা আগে একটা জিনিস দেখেন, এখানে সমবাহু ত্রিভুজের অভ্যন্তরে যেহেতু একটা বৃত্ত অঙ্কিত হয়েছে, সেই ক্ষেত্রে একটা সূত্র আছে এখানে। সমবাহু ত্রিভুজ যেটা আছে এটার বাহুর দৈর্ঘ্য যদি এ দেই, তাহলে বৃত্তের ব্যাসার্ধ সমবাহু ত্রিভুজের, হ্যাঁ, সমবাহু ত্রিভুজের ভেতরে যদি একটা বৃত্ত থাকে, সেই বৃত্তের ব্যাসার্ধ যদি আমাদের কাছে দেয়া থাকে, সেই ব্যাসার্ধটা হয় সাধারণত, দেয়া থাকুক বা না থাকুক, সেই ব্যাসার্ধটা হয় সাধারণত সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য। ঠিক আছে, এ, এইখানেও কিন্তু এ, এখানেও এ, /2√3। ঠিক আছে, এটা একটা সূত্র, রাইট? একটা সমবাহু ত্রিভুজের ভেতরে যদি একটা বৃত্ত অঙ্কিত থাকে, তাহলে সেই বৃত্তের ব্যাসার্ধ হয় সমবাহু ত্রিভুজের এক বাহু দৈর্ঘ্য /2√3।
ঠিক আছে, তাহলে দেখেন এইখানে আমাদের কিন্তু আর কিন্তু দেয়া আছে আর ইজ ইকুয়াল টু 1, আর এ আমরা জানি না, এ ধরে নিছু 2√3। তাইলে দেখেন এখানে এ কত হবে, এ হয়ে যাবে কিন্তু 2√3। ঠিক আছে, তাইলে আমরা জানি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, আমরা জানি কি, √3/4 × a²। ঠিক আছে, তাইলে এখানে কি হবে, √3/4, এ এর জায়গায় আছে 2√3। ঠিক আছে, তাহলে দেখেন কত হয়, √3/4, 4 × 3, 4 4 ক্যান্সেল আউট, 3√3। এটাই তো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে এবার চলেন আমরা বৃত্তের ক্ষেত্রফল বের করে ফেলি, πr²। ঠিক আছে, πr² হইলে আর এর মান আছে 1, তার মানে এটা হবে শুধু পাই। ঠিক আছে, আচ্ছা তাহলে এবার শেডেড রিজিয়ন ভেরি ইজি, এই যে দেখেন আমরা আগে বলছি এখানে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, তার মানে 3√3 মাইনাস বৃত্তের ক্ষেত্রফল কত, শুধু পাই, তার মানে পাই। ঠিক আছে, আমরা কিন্তু পেয়ে গেছি আমাদের শেডেড রিজিয়নের ক্ষেত্রফল 3√3 মাইনাস পাই। ঠিক আছে, তার মানে কারেক্ট আনসার এখানে হইতেছে অপশন এ। আচ্ছা, 27 নম্বর প্রশ্নটা দেখেন, এখানে বলতেছে যে হাউ মেনি ইন্টিজার্স বিটুইন 110 and 120 আর প্রাইম নাম্বারস। আচ্ছা ঠিক আছে, প্রাইম নাম্বার আমরা জানি 110 আর 120-এর মধ্যে একটাই প্রাইম নাম্বার আছে, সেটা হইতেছে 113। যেই সংখ্যাটা শুধু 113 আর 1, এই দুইটা ছাড়া আর কোনো কিছু দিয়েই ভাগ দেওয়া যায় না, এই জন্য 113ই হইতেছে এখানে একমাত্র প্রাইম নাম্বার। সো এটা অপশন বি। আপনারা প্রাইম নাম্বার এগুলা একটু চার্টটা দেখে নিন, তাইলে এই টাইপের প্রশ্ন আপনার ইজিলি আনসার করতে পারবেন। আচ্ছা দেখেন, 28 নম্বর প্রশ্নটা দেখেন, এখানে বলতেছে ইফ দ্য প্রোডাক্ট অফ থ্রি কনজিকিউটিভ ইন্টিজার্স ইজ 120, দেন দ্য সাম অফ দ্য ইন্টিজার ইজ। আচ্ছা, আগে দেখেন এইখানে যেহেতু বলতেছে প্রোডাক্ট অফ থ্রি কনজিকিউটিভ ইন্টিজার্স, তাইলে আমরা আগে চলেন 120-কে ভাঙি। হ্যাঁ, ছোট ছোট আইডেন্টিটিতে ভাঙি, দেখি দেন 2 × 2 × 2, 2 একে 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8। ঠিক আছে, তারপরে দেখেন আমরা যদি দেই 3 × 8 = 24, আর 5 × 24 হইতেছে 120। ঠিক আছে, এবার আমরা ছোট ছোট করে ভাঙলাম। আচ্ছা এখন দেখেন টু, এটাকে আমরা একটা পেয়ার করতে পারি। ঠিক আছে, 2 × 2, তারপরে দেখেন 2 × 3 × 5। ঠিক আছে, তাহলে দেখেন 2 দুগুণে কত, 4, ইন্টু 3 দুগুণে হচ্ছে 6 × 5। এটাই কিন্তু এভাবে লেখা যায় 4 × 5 × 6। এই যে বলছে দ্য প্রোডাক্ট অফ থ্রি কনজিকিউটিভ ইন্টিজার্স, এভাবে হচ্ছে কনজিকিউটিভ ইন্টিজার্স গুলা বের করা যায়। তার মানে 4 5 6-এর আপনার প্রোডাক্ট বা মাল্টিপ্লাই মাল্টিপ্লাই করলে আমরা হচ্ছে 120 পাই। ঠিক আছে, দ্য সাম অফ দ্য ইন্টিজার ইজ, তার মানে আপনার সাম করতে হবে 4 + 5 + 6, তার মানে কত হয়, এটা হচ্ছে 12 হবে। ঠিক আছে, তো এখানে কারেক্ট আনসার হচ্ছে অপশন বি, 12। আচ্ছা, এবার 29 নম্বর প্রশ্নটা দেখেন, এখানে বলতেছে যে এ কার ইজ ট্রাভেলিং অন এ হাইওয়ে এট 10 a.m., 10টা বাজে, ইট পাসেস এ ট্রাক ট্রাভেলিং ইন দ্য সেম ডিরেকশন। আচ্ছা 10টা বাজে সে একটা ট্রাককে হইতেছে পাস করতেছে, যেটা একই একই দিকে যাইতেছে। ঠিক আছে, আচ্ছা, the truck continues on the highway traveling 50 miles per hour while the car traveled at 65 miles per hour. How far apart are the car and truck at 2 p.m.? আচ্ছা, 10টার সময় দেখেন, এখানে 10টার সময় একটা গাড়ি আরেকটা গাড়িকে ক্রস করছে। ঠিক আছে, আচ্ছা এখন বলতেছে এরা 2টা বাজে। ঠিক আছে, এখন 2টা 10টা বাজলে এখন কয় ঘন্টা হয়েছে, প্রায় 4 ঘন্টা অতিবাহিত হয়ে গেছে। হ্যাঁ, 4 ঘন্টায় কোনটা কত দূর গেছে আমাদেরকে আগে ওইটা বের করতে হবে। তারপরে তাদের যে বলতেছে হাউ ফার অ্যাপার্ট আর দ্য কার এন্ড দ্য ট্রাক, তারপর তাদের ট্রাভেল যতটুকু করছে ততটুকু ডিস্টেন্স যদি আমরা বের করতে পারি, হ্যাঁ, তাইলেই কিন্তু আমরা আমাদের আনসারটা পেয়ে যাব। দেখেন 4 ঘন্টায় 50 মাইল পার আওয়ারে কতটুকু গেছে, ট্রাক ট্রাক যেহেতু স্লো চলে সেহেতু 50 × 4, 0 4 5 20, তার মানে সে 200 মাইল গেছে 4 ঘন্টায়। ঠিক আছে, আচ্ছা 65 মাইল পাওয়ার পার আওয়ারে
আপনার বাসটা কতটুকু গেছে, কারটা কতটুকু গেছে, কার গেছে হইতেছে 4 5 20 শূন্য হতেছে 2, 424 25 26, তার মানে 260 মাইল সে অতিক্রম করছে। তাহলে দেখেন 260 - 200 = 60, তার মানে এদের ডিস্টেন্স হইতেছে এখন 60 মাইল। আচ্ছা, এবার 30 নম্বর প্রশ্নটা দেখেন, এখানে বলতেছে যে এ পিস অফ রোপ ইজ লাইং অন হরাইজন্টাল লাইন of its ends is at coordinate -4 and the other is at coordinate 7. What is the length of the row? আচ্ছা, একটা হরাইজন্টাল লাইন ধরেন আমি আঁকলাম এখানে, বলতেছে যে one of its ends is at coordinate -4। আচ্ছা, এটা যদি আমরা জিরো ধরি, -1 -2 -3 -4, ধরলাম এটা -5। আচ্ছা, একটা এন্ড বলতেছে এইখানে আছে, ঠিক আছে, এইখানে আছে একটা এন্ড। আচ্ছা, ধরলাম পুরাটাই এটা একটা এন্ড। আচ্ছা, আরেকটা এন্ড হচ্ছে কোঅর্ডিনেট +7-এ আছে, হ্যাঁ, +7, 1 2 3 4 5 6 7 8 9, 1 2 3 4 5 6 7 8 9, ঠিক আছে, সাথে আছে আরেকটা কোঅর্ডিনেট। তার মানে এই দড়িটার দৈর্ঘ্য কতটুকু, ঠিক আছে। তাহলে দেখেন, আম এখানে 1 ইউনিট 2 3 4, এখানে আছে 4 ইউনিট, 5 6 7 8 9 10 11, তার মানে এখানে আছে 7 ইউনিট, 4 আর সাথে কত, 7 + 4 = 11, তার মানে 11 আপনার ইউনিট, ঠিক আছে। এখানে দেয়া নাই মিটার নাকি সেন্টিমিটার, যাই হোক 11 ইউনিট হচ্ছে এই দড়িটার দৈর্ঘ্য। কারেক্ট আনসার হচ্ছে অপশন ই।